বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমাকে যারা শুনতে পাচ্ছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পাশাপাশি মুসলিম বাদে অন্যান্য সকল ধর্মাবলী ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে এমআইপি জব স্টাডি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অ্যাকর্ডিং টু MIP job study online lecture plan, it's lecture 9 lecture 9 lecture 9 আজকে lecture 9 নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করলে হবে, একটু মনোযোগ রাখলেই চলবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই মজাদার জিনিস, বুঝতে হবে। বুঝলে খুবই ভালো লাগবে, না বুঝলে ভালো লাগবে না, ব্যাপারটা এরকম। তো এমন অবস্থায় এই যে এখানে আলোচনার লেকচার 9-এ আলোচনা করা হয়েছে বায়োলজিক্যাল পার্ট সমূহের মধ্যে স্পেশালি বোটানি জুলজি। লেকচার 9-এ দুটো টপিক আলোচনা করা হয়েছে। তো তোমাকে যদি বলি এই বায়োলজিক্যাল সায়েন্সের দৃষ্টিতে কিওয়ার্ড কি, হুইচ ইজ দ্য কিওয়ার্ড অফ বায়োলজিক্যাল সায়েন্স, স্টার্টিং ওয়ার্ডটা কি? তোমাকে যদি বলি যে বায়োলজিক্যাল সায়েন্সের দৃষ্টিতে স্টার্টিং ওয়ার্ডটা কি, হুইচ ইজ দ্য কিওয়ার্ড অফ বায়োলজিক্যাল সায়েন্স? তো বায়োলজিক্যাল সায়েন্সের স্টার্টিং ওয়ার্ডটাকে বলে সেল। সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট, অর্থাৎ জীবদেহের গঠনকারী ও কার্যকরী একের নাম কোষ। বুঝলেন এই কথাটা? তো একটা জীবদেহ, আমি বলতে চাচ্ছি একটা জীবদেহ তৈরি হতে পারে যেটা দিয়ে তার নাম কোষ, সেল বা কোষ। অর্থাৎ জীবদেহ তৈরি হয় কী দ্বারা বলছি? সেল বা কোষ দ্বারা। জীবদেহ তৈরি হয় কী দ্বারা? সেল বা কোষ দ্বারা। অর্থাৎ সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট। তো জীবদেহের গঠনকারী মানে একটা জীব তৈরি হয়, সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, অসংখ্য কোষের সমন্বয়ে। পাশাপাশি সকল অ্যাক্টিভিটিস মেনটেন করে হচ্ছে সেল বা কোষ। সকল কিছু মেনটেন করে সেল বা কোষ। সুতরাং এই যে তোমাকে বললাম যে জীবদেহের গঠনকারী ও কার্যকরী বৈশিষ্ট্যের নাম কি বলছি বলো? সেল বা কি? কোষ। একটা বাড়ন্ত শিশু আস্তে আস্তে বড় হয়, তার সেলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। একটা পর্যায়ে এই সেলগুলো আবার ড্যামেজ হওয়া শুরু করে, মাঝখানে পূর্ণতা পর্যায়ে থাকে, তখন যৌবন। তোমরা এখন যারা আমাকে শুনতে পাচ্ছ, তো তোমাদের কিন্তু এখন যৌবন ভরা। সুতরাং এই আমিও তোমাদের মতোই ছিলাম এক সময়, আস্তে আস্তে আমার কিন্তু যৌবনের ভাটার দিকে যাচ্ছি। তো এটাই স্বাভাবিক, বয়সের ক্ষণে ক্ষণে এই সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। তো বিজ্ঞানীগণ দেখো যে সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে আসছে, কিন্তু একটা বিষয় এখনও নিয়ন্ত্রণে আনতে পারে নাই, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে এড়াতে পারেনি। মৃত্যু মানুষের কনফার্ম মৃত্যু হবে, সকল জীবেরই কনফার্ম মৃত্যু হবে। মানুষ মৃত্যুকে এড়াতে পারে না, সব কিছু এড়াতে পারে। বাচ্চা হবে না, মায়ের পেটের বাইরে টেস্ট টিউবের মধ্যে জাইগোট তৈরি করা, ভ্রূণ সৃষ্টি করা হবে, তারপর মায়ের পেটে প্রবেশ করা হবে। ক্লোনিং করার মেকানিজম পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। মানুষের ক্লোনিং করা নিষেধ। WHO, ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিষেধ করে দিয়েছে, দণ্ডনীয় অপরাধ। নাহলে দেখতে ঘরে ঘরে মানুষ ক্লোনিং করে রাখতো। সব কিছু মিলে আমি তোমাকে বলতেছি যে সব কিছু মানুষের নিয়ন্ত্রণে, কিন্তু মানুষ মৃত্যুকে এড়াতে পারে না। তো বিজ্ঞানীগণ ভাবতেছেন যে মৃত্যুকে এড়ানো যাবে না কেন, কারণটাকে, এর কী এমন সমস্যা? তো ওনারা দেখলেন যে মৃত্যুকে এড়াতে পারে না কারণ কোষগুলো একটা পর্যায়ে ড্যামেজ হয়ে যায়। এমন কোনো ভ্যাকসিন বা মেডিসিন কি আবিষ্কার করা সম্ভব হবে না যেটা পুশ করলে তোমার কোষগুলো বা সেলগুলো সবসময় সজীব থাকবে? এমনটা কি আবিষ্কার করা যাবে না? এমনটা যদি আবিষ্কার করা যেত তাহলে তোমার কোষ বা সেলগুলো সবসময় সজীব থাকতো। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? তো সেক্ষেত্রে আমাদের এই চেষ্টাও বিজ্ঞানীগণ এখন করতেছেন। একদল মার্কিন গবেষক দল কয়েকদিন আগে, কয়েকদিন বলতে বছর দেড়েক আগে, ওরা জোর দাবি করলো যে আমরা এমন একটা ভ্যাকসিন আবিষ্কার করেছি যেটা ইঁদুরের মধ্যে প্রয়োগ করে বুড়া ইঁদুরকে দিয়ে আবার নতুন করে বংশ পরম্পরায় বংশ বিস্তার করানোর চেষ্টা করছে। তো সত্যি যদি সেই সাকসেস হয়ে যায়, সেই ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায়, 80 বছরের বুড়া আবার সেই ভ্যাকসিন নিয়ে ইয়াং এনার্জেটিক হয়ে আবার জীবনে দ্বিতীয়বারের মতন বিয়ে করে আবার প্রোডাকশনে চলে যাবে। অর্থাৎ জীবন হবে একটা টেস্ট ম্যাচ, ক্রিকেট ম্যাচের টেস্ট ম্যাচ। একবার আউট হয়ে গেছো, আরেকবার ব্যাটিং করার একটা সুযোগ পাবা। তো এরকম চিন্তাও করতেছে। তা আমার বক্তব্য সব কিছু নিয়ন্ত্রণ করে কি? সেল বা কোষ। বুড়া, যুবক আর শিশু, এই বৃদ্ধ, যুবক আর শিশু তিন ক্যাটাগরির ব্যক্তি বা কি বলে জীবের, অথবা মানুষও যদি বলি 3 ক্যাটাগরির মানুষের পার্থক্য কি? শিশুর কোষগুলোর পূর্ণতা পায় নাই, এই বৃদ্ধের কোষ পূর্ণতা পেয়েছে। আর কি বলে যুবকের কোষ পূর্ণতা পেয়েছে, আর বৃদ্ধের কোষ আবার কি শক্তি হারিয়েছে। এই তিনটার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে,
কোষের মধ্যে, এটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। কোষের শক্তি উৎপাদন ক্ষমতা এই মাইটোকন্ড্রিয়া থেকেই শক্তি উৎপাদিত হয়। তো বৃদ্ধের কমে যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে পর্যাপ্ত না, যুবকদের ক্ষেত্রে পর্যাপ্ত। বোঝেন সব কিছু দেখবি ইংলিশ লিটারেচারের গল্প আছে না, জিউস। তো জিউসের কাছে একজন গিয়ে বলেছে যে এত সুন্দর পৃথিবী থেকে আমি মরতে চাই না। কয় কি চাও? অমরত্ব চাই। কয় যাও, তুমি আর কখনই মরবে না। অনেক বছর পরে এই লোক আবার জিউসের কাছে গিয়ে বলেছে আমি আসলে মরতে চাই। কারণ তার চাওয়া পাওয়ার মধ্যে ভুল ছিল, তার বলা উচিত ছিল চিরযৌবন চাই, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু সে চিরযৌবন না চেয়ে বলছে আমি মরতে চাই, আমি মরতে চাই। এটা ভুল বলছি, আমি মরতে চাই না। সে মরতে চায় না, সে মরতে চায় না, সে চিরযৌবন চায়। এই কথা না বলে সে বলছে আমি মরতে চায় না। এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, 80 বছর 90 বছর 100 বছর, তুমি কুজা হয়ে গেছো, ভালো করে হাঁটতে পারো না, এরকম করে বেশি দিন বেঁচে থেকে তোর লাভ নেই ভাই। তোমাকে বেশি দিন কি বলে যৌবন ধরে রাখতে পারলে লাভ ছিল। অর্থাৎ বৃদ্ধ, পেটের মধ্যে এনজাইম ঠিকঠাক মতন কাজ করে না, হাফ গ্লাস দুধ খাইছো 3-4 দিন ধরে, পেটের মধ্যে ভুটবাট করে বোম ফাটতেছে, এরকম করে তো বেশি দিন বেঁচে থেকে লাভ নেই। তো অল থিংস ডিপেন্ড অন ইউর সেল। ফর দ্যাট কজ বলা হচ্ছে সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট। জীবদেহের গঠনকারী ও কার্যকরকের নাম কোষ। কথা কি বুঝতে পেরেছো কিনা? সব কিছু মেনটেন করে কি বলো, সেল বা কোষ। ওকে, এই কোষটা তোমার যদি ঘুম না আসে, তুমি যদি ডাক্তারের কাছে যাও যে আমার ঘুম আসে না, ডাক্তার তোমাকে স্লিপিং পিল দিবে। এই স্লিপিং পিলটা করবে কি, তোমার কোষ, তোমার যে কোষ আছে, স্লিপিং পিলটা তোমার কোষগুলোকে দুর্বল করে দেবে, তুমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তুমি যে স্যার আমি ঘুমাতে চাই না, 1939 থেকে 45 সালে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার সোলজারদেরকে বলছিল যে তোমরা কত ঘন্টা পরিশ্রম করতে পারো? কয় স্যার আমরা তো 7-8 ঘন্টা পরিশ্রম করি। কয় মাত্র 8 ঘন্টা পরিশ্রম করো? তোমরা বিশ্ব সেরা নাৎসি বাহিনী, মাত্র 8 ঘন্টা পরিশ্রম করো না? তা তো হবে না, তোমাদেরকে এর চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। এমন কোনো ভ্যাকসিন বা মেডিসিন আবিষ্কার করো যেটা সেবন করলে বা গ্রহণ করলে তোমরা একটানা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পরিশ্রম করতে পারবে। এমন চিন্তা থেকে হিটলারের প্রেশারের কারণে তৎকালীন সময় ওনার মেডিকেল বোর্ড যে ওষুধ আবিষ্কার করলেন সেটাই আজকের বাজারে ইয়াবা নামে প্রচলিত। তৎকালীন সময় তার ইয়াবা নাম ছিল না, হিটলারের নামের সাথে নামকরণ করে একটা নামকরণ করা হয়েছিল, এইটাই প্রচলিত। এই ইয়াবা নামক ড্রাগটা যারা গ্রহণ করে তাই ওই আশায় গ্রহণ করে যে একটানা 2-3 দিন সজীব থাকবে, প্রাণবন্ত থাকবে, টায়ার্ডনেস তাকে স্পর্শ করবে না। কিন্তু কোনো মানুষ যদি কন্টিনিউয়াস 3 মাস ইয়াবা সেবন করে, তার সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে কোনো রেসপন্স করবে না, স্নায়বিক কোনো চাহিদা থাকবে না, জীবন যৌবন সব হারিয়ে যাবে। ওই যে সে দেখলাম বলার কিছু ছিল না এমন হয়ে যাবে। সুতরাং নেশা মানে হচ্ছে এরকম সাময়িক আনন্দ, চিরস্থায়ী কান্না। সুতরাং এখান থেকে দূরে থাকতে হবে। আমার বক্তব্য সেটা না, আমি যে বলেছি তোমাকে এই যে কাজ করতেছি ইয়াবা নামক ড্রাগটা, সেটাও কোষে সব কিছু কোষ। সুতরাং সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট। এত কথা বললাম কারণ তোমাকে বললাম জীবদের টোটাল সারমর্ম হচ্ছে সেল। মেডিকেল সায়েন্স 5 বছর যে পড়ায়, এই সেলের সিনথেসিস, রিয়াকশন, মেটাবলিজম সব কিছু সেল। ওকে, ওষুধ খাইলেও সেটা সেলে যাবে, খাবার খাইলেও সেটা সেলে যাবে, সব কিছু সেল। তাহলে জীবদের গঠনকারী ও কার্যকরীর নাম কোষ। এই কোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে। কোষের প্রাণকেন্দ্র কি বলছি বলো? নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্র কি বলো? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কিছু পেঁচানো নালিকা আছে, এরকম কিছু পেঁচানো নালিকা আছে। এই নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো নালিকাগুলোর নাম হচ্ছে ক্রোমোজোম। সোম বলতে পারো, ক্রোমোসোম, জম ব্যাপার না, ইংলিশ শব্দ, সোম জম যা খুশি বলতে পারবা। এবার এই ক্রোমোজোমের মধ্যে এক প্রকার অ্যাসিড থাকে, তার নাম নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড প্রধানত 2 প্রকার, একটা আছে ডিএনএ, একটা আছে আরএনএ। এই ডিএনএ তৈরি হয় যেটা দিয়ে, তার নাম জিন। বোঝা গেছে আমার কথাটা? বলো তো, আমি যদি উল্টা করি বলি যে জিন, কতগুলা জিন দ্বারা তৈরি হয় ডিএনএ। ডিএনএকে সিনথেসিস করলে, সংশ্লেষণ করলে বা সিনথেসিস করলে তৈরি আরএনএ। এই ডিএনএ আরএনএ দুইটার কম্বাইন্ড নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থাকে কোথায়? ক্রোমোজোমে। ক্রোমোজোম থাকে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থাকে কোথায়? কোষে। কোষ দ্বারা কী তৈরি হবে? জীব। তার মানে এই বাক্যটা হচ্ছে টোটাল বায়োলজিক্যাল সায়েন্সের সারমর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাক্য, এটা মাথায় রাখবা। কথা কি বুঝতে পারছো? সেখানে যে কোনো জীব হোক, উদ্ভিদ হোক আর প্রাণী হোক, এটার স্টার্টিং গল্প বললাম সেল দ্বারা। কী দ্বারা বলো? সেল দ্বারা। তাহলে জীবদের গঠনকারী ও কার্যকরী একর নাম কি? কোষ। কোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো নালিকাগুলোর নাম ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে যে অ্যাসিড থাকে তার নাম কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ডিএনএ আর কি বলো? আরএনএ। ডিএনএ তৈরি হয় যেটা দিয়ে, তার নাম জিন। উল্টা করে একবার বলছি যে জিন, কতগুলো জিন দ্বারা তৈরি হয় ডিএনএ। আরএনএর কোনো স্বাধীন অস্তিত্ব নাই।
ডিএনএকে সংশ্লেষণ করলে আরএনএ তৈরি হয়। ওকে, এবার বলছি ডিএনএ আরএনএ কম্বাইন্ড নাম কি? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড থাকে কোথায়? ক্রোমোজোমে। ক্রোমোজোম থাকে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস দ্বারা কী তৈরি হবে? কোষ। কোষ দ্বারা কী তৈরি হলো? জীবদেহ। আশা করি বুঝতে পেরেছো কিনা? এই হলো সেলের গল্প। তো এই কোষের মধ্যে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের কি? প্রাণকেন্দ্র। মনে থাকবে তো? নিউক্লিয়াসকে বলা হয় কোষের কি? প্রাণকেন্দ্র। নিউক্লিয়াসকে বলা হয় কোষের কি? প্রাণকেন্দ্র। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস অর্থাৎ কোষকে মেনটেন করে যেটা, তার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড থাকে তাকে বলা হয় কি? নিউক্লিক অ্যাসিড বললাম। তোমাদের নিউক্লিয়াস সম্পর্কে বর্ণনা দেওয়া আছে তোমাদের শীটের মধ্যে, যে লেকচার শীট দেওয়া হবে এটার মধ্যে দেওয়া আছে। ওকে, নিউক্লিয়াসকে বলা হয় কি? কোষের কি? প্রাণকেন্দ্র। নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড তার নাম কি বলছি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড প্রধানত কয় প্রকার বলছিলাম বলো? দুই প্রকার, ডিএনএ আর কি? আরএনএ। ডিএনএ আর একটা কি বলো? আরএনএ। এমন অবস্থায় ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আরএনএর নাম হচ্ছে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে বললাম নিউক্লিক অ্যাসিড প্রধানত কয় প্রকার বলো? দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ, একটা কি বলো? আরএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা কি বলো? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা কি বলছি বলো? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ আর আরএনএ, আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? ডিএনএ আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা কি বলছি বলো? রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড প্রধানত কয় প্রকার বলছি বলো? কয় প্রকার? দুই প্রকার, ডিএনএ আর কি? আরএনএ। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা কি বলো? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ টেস্টের নাম শোনাই শুনছো? তো ডিএনএ টেস্ট হচ্ছে পরীক্ষার শেষ ধাপ। যখন কোনো পরীক্ষায় কোনো ফলাফল পাওয়া যায় না তখন ডিএনএ টেস্টের কথা বলে। বোঝো না এই কথাটা? দেখবে যে তোমরা পুলিশ বলে ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট করলে জানা যাবে কার লাশ। অথবা কি বলে, সন্তানের পিতাকে, সন্তান পাওয়া গেছে, কেউ স্বীকার করে না এটা আমার, অসুবিধা নেই। সন্দেহভাজন যারা আছে তাদেরকে টেস্ট করতে হবে, তাদের ডিএনএ সংগ্রহ, স্যাম্পল গ্রহণ করে মুখের লালা থেকে সংগ্রহ করা হবে, মুখের ভেতরে ঝিল্লি থেকে সংগ্রহ করা হবে ডিএনএ কোষ। তোমার ওই বাচ্চার সংগ্রহ করা হবে, যার সঙ্গে ক্রস ম্যাচিং করবে, মিলে যাবে সে আছে তার বাবা। এরকম করে বংশ পরম্পরায় ডিএনএ বৈশিষ্ট্য বহন করে। তাই ডিএনএকে বলা হয় বংশগতির ধারক বাহক। বোঝেন এই কথাটা? মনে করো আমার দাদা ছিল চোর, আমার দাদা ছিল চোর। মনে করো মানুষের বাড়ির শীত কাটতো, আমি যতই ভদ্রলোক সাজি না কেন চোর চোর বৈশিষ্ট্য থাকবেই। আমি অফিসের ফাইল চুরি করো, বেটা দে, মাল দে। ওই যে সাবরিনা, ওই যে শাহেদ আছে না, এরকম যারা আছে, যাদেরকে এরকম চুরি বৈশিষ্ট্য পাওয়া যায়, তাদের কেন এই বৈশিষ্ট্য? বংশ পরম্পরায় হয়তো ডিএনএতে কোনো সমস্যা ছিল, এই ধরনের বৈশিষ্ট্য ছিল, এই ধরনের রুচিতে সমস্যা। ওকে, তো এই জন্য বংশ একটা ব্যাপার। এই জন্য বিয়ে করার সময় আগের যুগের মানুষ বংশ থেকে বিয়ে করতো। তোমরা তো সুন্দরী দেখে বিয়ে করো, সুন্দরী দেখলে বিয়ে করলে তো এরকমই ঘটনা ঘটবে। বুঝো নেই? দেখতে পাচ্ছ না কিছুদিন ধরে কি ঘটনা ঘটতেছে? এরকম ঘটনা ঘটবে। তো এই জন্যই বললাম চোর হচ্ছে বংশ পরম্পরায় কিছুটা বৈশিষ্ট্য বহন করবে। অ্যান্ড আমি যদি আমার কাজিনকে বিয়ে করি, আমার চাচাতো বোনকে বিয়ে করি, তা ও চোর আমিও চোর, এই দুই চোর যদি আমরা বিয়ে করতাম তা আমাদের চোর স্কোয়ার সন্তান হয়তো কি? চোর স্কোয়ার মানে কি? ডাকাত ডাইরেক্ট শেষরা চোর না, পিস্তল ঠেকায় বলতো আছে সব বাইক কর। এই জন্যই পারতপক্ষে নিজ বংশে বিয়ে করা নিষেধ, অন্য বংশে যেতে হবে, অন্য বংশে। এখন আমি একটা অন্য বংশের মেয়েকে বিয়ে করলাম, সেই মেয়েটার খারাপ দিক আছে, মিথ্যা কথা বলে, তাহলে প্রোডাকশন কি হবে দেখো দেখি? মিথ্যুক চোর, মিথ্যুক চোর। তার মানে কি? আমি বলতে চাচ্ছি চোরেই আছে, এখনও কিন্তু আর ডাকাত হলো না। পারতপক্ষে নিজ বংশে বিয়ে করা ঠিক নয়। নিজ বংশে বিয়ে করলে এটা তো একটা প্রবলেম বললাম। এর চেয়ে বড় প্রবলেম আরএস ফ্যাক্টরের সমস্যা হতে পারে। আরএস ফ্যাক্টরের সমানে বাচ্চা কাচ্চা হতে পারে প্রতিবন্ধী। প্রথম বাচ্চা সুস্থ স্বাভাবিক হলে থ্যালাসিমিয়া, অ্যানিমিয়া, এই যেমন জেনেটিক ডিজঅর্ডার সম্পূর্ণ বাচ্চা কাচ্চা জন্ম নেবে। জন্মের পর থেকে বাচ্চার ট্রিটমেন্ট করতে করতে বাবা মা পুরা পরিবারের 14 গোষ্ঠী একসময় একেবারে নিঃস্ব হয়ে যাবে, তার বাচ্চারাও মারা যাবে, বড় হয় যুবক হয়ে যাবে, মারা যাবে। আল্লাহ তোমাদেরকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক, এরকম দুর্যোগ, এরকম রোগ আমাদের পরিবারের মধ্যে না দিক, সবাইকে আল্লাহ সেফ রাখুক, এই দোয়াই করি। কিন্তু এরকম হতে পারে ভাই, এই জন্য পারতপক্ষে নিজ বংশে বিয়ে করবা না। তুমি বলো স্যার আমার চাচাতো বোন, আমার খালাতো ভাই অমুক তো বিয়ে করেছে, কোনো সমস্যা তো নেই, হয় নাই, হইতে কতক্ষণ, তোমাকে দিয়ে শুরু হয়, কি বলবা? বোঝো না কথাটা? পারতপক্ষে এই জন্য করা যাবে না। ওকে, যাই হোক, আমি আপাতত বলি তার বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে কে? ডিএনএ। সেক্ষেত্রে বলেছি যদি স্পেসিফিক করে বৈশিষ্ট্য বলে, এক একটা জিন এক একটা বৈশিষ্ট্য বহন করে। যে মোটা দাগের করে চিন্তা করো তাহলে বলবা ডিএনএ। পরীক্ষায় ওটাও নাই তাহলে কি? ক্রোমোজোম। তাহলে পরীক্ষায় যদি আসে বংশগতির ধারক বাহককে, সবচেয়ে ভালো উত্তর জিন।
অপশনে জিন নাই, তখন দেখবা ডিএনএ। অপশনে 4টা উত্তরের একটার মধ্যেও জিন নাই, তাহলে কী দেবা? ডিএনএ। সেটাও নাই, তাহলে কী দেবা? ক্রোমোজোম। তাহলে বংশগতির ধারক বাহক কোনটি? বংশগতির ধারক বাহক কোনটি বলো? জিন অবলিক ডিএনএ অবলিক ক্রোমোজোম। বংশগতির ধারক বাহক কোনটি বলছি? জিন অবলিক ডিএনএ অবলিক ক্রোমোজোম। জিন অবলিক ডিএনএ অবলিক কী বলছি বলো? ক্রোমোজোম। আশা করি বুঝতে পেরেছো। জিন অবলিক ডিএনএ অবলিক কী বলছি বলো? ক্রোমোজোম। এটা কি বংশগতির কী বলো? ধারক বাহক। কথা কি বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার এই যে এই কোষ বা সেল, এটা আবিষ্কারকের নাম তোমরা জানো কি? লিউয়েন হুক। লিউয়েন হুক। লিউয়েন হুক। ওকে, রবার্ট হুক ওনার নাম, বসে শর্টকাটে রবার্ট হুকও বলে বোধহয়। তো এই যে লিউয়েন হুকেই, রবার্ট লিউয়েন হুক সম্মত, আর 1665 সালে উনি আবিষ্কার করেন সেল বা কোষ। তাহলে আমি বললাম যে ভাই পরীক্ষায় যদি আসে সবচেয়ে ভালো উত্তর বংশ ধারক বা কি? জিন। না পেলে কী দিবা? ডিএনএ। না পেলে কী দিবা? ক্রোমোজোম। কথা কি বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার তাহলে কোষ সম্পর্কে ধারণা হয়ে গেল। নিউক্লিয়াসকে বলছি। আচ্ছা, এবার কোষের যে কার্যকারিতা, কোষের উপর কোষকে দুই ভাগ করা যায়, একটা দেহ কোষ, একটা জনন কোষ। দেহ গঠনের জন্য কাজ করে তার নাম দেহ কোষ, বোঝো নাই? প্রজননের সহায়তা করে তার নাম কি? জনন কোষ। আরেকটা আছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষ মানে হচ্ছে অপ্রকৃত কোষ। আদিকোষ বা অপ্রকৃত কোষ কোনটা? ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলো আদিকোষ। আর প্রকৃত কোষ কি? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ব্যাং যা আছে সব কি প্রকৃত কোষ। কথা কি বুঝতে পেরেছে কিনা? তো মাইটোকন্ড্রিয়ার কথা বলেছি। মাইটোকন্ড্রিয়া কি? কোষের মধ্যে কি? পাওয়ার হাউস। অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে কোষের কি? প্রাণকেন্দ্র। খেয়াল করে, উল্টাপাল্টা করবে না। নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। কোষের প্রাণকেন্দ্র কি? নিউক্লিয়াস। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি? পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস মানে শক্তি উৎপাদন, কি বলে, কেন্দ্র, শক্তি সোর্স অফ এনার্জি। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন করায়। ওকে, বাস। এরপরে এর মধ্যে তোমাদের একটা কথা বলা আছে এখানে, দেখছি সেল ডিভিশন। এই কোষের তো বিভাজন হয়। কোষের বিভাজন মোটামুটি 3 প্রকার প্রধানত। ছোটো ছোটো ভাগ করলে অনেক হবে। অ্যামাইটোসিস, মাইটোসিস আর কি মিওসিস। এগুলো ডিটেলস বর্ণনা করার দরকার নেই, জাস্ট তোমরা সংজ্ঞা আকারে পড়ে যাবে। এগুলো তোমাদের অতিমাত্রার সায়েন্সের কথা, এগুলো তোমাদের না পড়লেও চলবে। ওকে, হ্যাঁ, হ্যালো হ্যাঁ ভাই, ক্লাসে আছি, একটু বলো, ইয়েতে অনলাইন। আচ্ছা, পরে গেল। তাহলে এক্ষেত্রে বলছি মাইটোসিস আর কি মিওসিস। অ্যামাইটোসিস মানে কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে সরাসরি বিভক্ত হয় দুটি। একটা কোষ ভেঙে দুইটা, একটা কোষ ভেঙে কি? দুইটা। এটাকে বলে কি? অ্যামাইটোসিস। এটাকে সমীকরণক বিভাজন বলা হয়, বুঝো নাই? আবার আর মাইটোসিস কী জিনিস? মাইটোসিস হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এখানে দুটো অপত্য কোষের সৃষ্টি হয় যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সংখ্যার সমান থাকে, তাকে মাইটোসিস বলে। এগুলো সংখ্যা তো পড়ি, আর কিছু পড়তে হবে না। মিওসিস কোষ বিভাজন, মিওসিস মানে হ্রাস, হ্যাঁ। যে কোষ বিভাজন প্রক্রিয়া সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়, তাকে মিওসিস বলে। একটা ভেঙে দুইটা, অ্যামাইটোসিস, বুঝো নাই? মিওসিসের ক্ষেত্রে বলছি যে অর্ধেক হয়, দুটো থেকে একটা। এগুলা বিভাজন আর কি। আমাদের শরীরের মধ্যে সেল বা কোষগুলার কি বলে অল টাইম বিভাজন আছে। বিভাজন না হলে তোমার পুরা বডির মধ্যে এগুলো ছড়াবি কী করে? যে কোনো কিছু প্রতি মুহূর্তে সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, প্রতি মুহূর্তে কিছু কোষ মারা হচ্ছে, কিছু কোষ জন্ম হচ্ছে। এগুলো কীভাবে তৈরি হচ্ছে? এই কোষ বিভাজনের দ্বারা, সেল ডিভিশন। ওকে, যাই হোক, এরপরে এই কোষের গল্পের মধ্যে এখানে তেমন আর কিছু নেই। আচ্ছা, তোমাদের যে লেকচার প্ল্যান এখানে হাইলাইটেড টপিকগুলো এইটাই আছে। এরপরে যদি কখনো এমন হয়ে যায় যে কতগুলো সেল বা কোষ একত্রিত হয়ে একই রকম আচরণ করে, তখন তাকে বলা হয় কি? টিস্যু বা কলা। কতগুলো কোষ আমি বলছি যে একই রকম একত্রিত হয়, একই রকম আচরণ করে, তখন তাকে বলা হয় কি? টিস্যু বা কলা। বুঝো নাই? অনেকগুলো সেল একসাথে হয়ে একই রকম আচরণ করে, তখন তাকে বলা হয় কি? টিস্যু বা কলা। যেমন রক্ত। দেখো, রক্তের উপাদানকে আমি তোমাদেরকে যদি ভাগ করে দেখাই, তো রক্তের উপাদানে কি আছে? রক্তরস, এটাকে তোমরা প্লাজমা বলো না? প্লাজমা, ওই যে প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে। আর একটা কি? রক্তকণিকা। এই রক্তকণিকার মধ্যে আছে আরবিসি, ডাব্লিউবিসি, পিএলএ, টিই, এলইটিএস, প্লেটলেটস,
দেখো সি দ্বারা এখানে কর্পাস হলো বলে অনেকে বড় বড় ক্লাসে, তোমরা ছোট যেহেতু সাধারণ বিজ্ঞানের ক্লাস তাহলে সেলেই বলো। তা আরবিসি একটা যদি সেল ধরি, কোষ, এটাও একটা সেল, হোয়াইট ব্লাড সেল, আর ডাব্লিউবিসি এটাও একটা কোষ, প্লেটলেটস একটা কোষ। তো অনেকগুলা কোষ, এর সাথে আবার প্লাজমা আছে, রক্তটা সব কিছু মিলে রক্ত। তাহলে রক্তকে আমরা বলতে পারি টিস্যু বা কলা। রক্ত এক প্রকার তরল যোজক কলা। তার মানে আমি তোমাকে বললাম কতগুলো কোষের উৎপত্তিস্থল এবং ক্রিয়াকলাপ যদি একই রকম হয়, কতগুলো কোষের উৎপত্তিস্থল এবং ক্রিয়াকলাপ যদি একই রকম হয়, তখন তাকে বলা হয় কি, টিস্যু বা কলা। কী বলতে বলো, টিস্যু বা কলা। কতগুলো কোষের উৎপত্তিস্থল এবং ক্রিয়াকলাপ একই রকম হলে তাকে কী বলে বলো, টিস্যু বা কলা। এক্ষেত্রে উদ্ভিদ কোষকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ টিস্যুকে, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু একটা কি স্থায়ী টিস্যু। ওকে, প্রাণী কোষকে প্রধানত তোমার এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। তারপরে তোমার কি বলে ওই যে কানেকটিভ টিস্যু বা তরল, এই যে যোজক কলা যেটা বললাম, এটা হচ্ছে যোজক কলা মানে কানেকটিভ টিস্যু। ওকে, এরকম বেশ কয়েক ভাগে ভাগ করা যায়, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, তারপরে হচ্ছে তোমার আর কি আছে, এপিথেলিয়াল, কানেকটিভ। ওকে, একটু খেয়াল করো, যোজক কলা আর কি, কানেকটিভ যোজক কলা, এপিথেলিয়াল টিস্যু, তারপরে কি মাস্কুলার টিস্যু, পেশিকলা। এরকম ভাগ আছে। তো এত কিছু তোমাদের এগুলা খুব বেশি লাগবে না, এগুলো হালকা হালকা সংজ্ঞা। প্লান্ট ডাইভার্সিটিতে আসি আমরা। প্লান্ট ডাইভার্সিটির ক্ষেত্রে যে বক্তব্য দেবো, প্লান্ট ডাইভার্সিটি মানে কি, বৈচিত্র্যতা। বাংলা বললে কি, উদ্ভিদ বৈচিত্র্য। এখানে কয়েকটা শব্দ চিনলেই চলে। তা যাই হোক, আমি টিস্যু নিয়ে আবার একটু মেমোরাইজ করে দিই। আমি বললাম কতগুলো কোষের উৎপত্তিস্থল এবং ক্রিয়াকলাপ যদি একই রকম হয়, তাকে কী বলা হয়, টিস্যু বা কলা। যেমন রক্ত এক প্রকার তরল কলা। এক্ষেত্রে উদ্ভিদ টিস্যুকে প্রধানত দুই ভাগ করে, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে কি ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর কি স্থায়ী টিস্যু, এটা উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে, প্রাণী টিস্যুর মধ্যে এরকম ভাগ আছে। বললাম এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, তারপরে কি নার্ভ টিস্যু। এপিথেলিয়াল, কানেকটিভ, মাস্কুলার নার্ভ, এপিথেলিয়াল, কানেকটিভ, মাস্কুলার নার্ভ টিস্যু, এরকম ভাগ আছে। ওকে, এবার বললাম প্লান্ট ডাইভার্সিটি। বা এটাকে বাংলায় বললে কি বলবো, প্রাণী বৈচিত্র্য। ডাইভার্সিটি, প্রাণী কেন বলো, প্লান্ট তো উদ্ভিদ, এনিমেল হলে বলতাম। আচ্ছা, আজকে তো উদ্ভিদ, অন্যদিন প্রাণীটা হয়তো নাকি, প্রাণী আজকে আছে নাকি, না উদ্ভিদ শুধু। ওকে, তো উদ্ভিদ, প্লান্ট ডাইভার্সিটি মানে কি, উদ্ভিদ বৈচিত্র্যতা। পৃথিবীর সকল উদ্ভিদ কি সব জায়গায় জন্মে নাকি? তুমি যে গাজীপুরের কাঁঠাল গাছ নিয়ে যা লাগাও সুন্দরবনে, থাকবে নাকি? ওই যে সিডর, আইলা, খাইলা, নার্গিস, ক্যাটরিনা, ঐশ্বর্যা এক ঝড়ে সব সেরে যাবে। এমন অবস্থায় ওইখানে যে গাছগুলো হয় সেটা নাকি সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ। এগুলো কি বলো, ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ কোথায় জন্মে? বুঝতেই পারছো, জোয়ার ভাটার তার লবণাক্ত পানিতে। তাহলে উদ্ভিদ বৈচিত্র্যের মধ্যে একটা শব্দ শিখবা আছে ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে? তাহলে মনে করবা যে উদ্ভিদ, বলবা যে উদ্ভিদ লবণাক্ত পানি জন্মে, জোয়ার ভাটার তালে বেশি থাকতে পারে। সকালবেলা গেলে দেখবা টেকনাফ থেকে, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার সময় রাস্তার পাশে দেখবা গাছগুলো তলায় গেছে, ডালপালা শুধু বাইরে আছে। ফিরে আসার সময় দেখবা যে গাছগুলো এবার বের হয়ে গেছে, মাটিতে শুধু কাদা পড়ে আছে। তো এরকম করে প্রতিদিন দুইবার জোয়ার হচ্ছে, দুইবার ভাটা হচ্ছে, গাছগুলো কিন্তু বেঁচে আছে। এই ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদগুলো, এদের শ্বাসমূল বা ঠেসমূল থাকে দূরে, আবার পাতার সাহায্যে শ্বাসকার্য চালায়, সব রকম চেষ্টা করে। এই জন্য এদের প্রশোধন ক্ষমতা অনেক বেশি থাকার কারণে সহজে বেঁচে থাকতে পারে। তো এদের ক্ষেত্রে বললাম ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত পানিতে জন্মে এবং জোয়ার ভাটার তালে বেঁচে থাকতে পারে, তাকে ম্যানগ্রোভ বলে। আমি বললাম সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের নাম কি বলে? সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের নাম কি? সুন্দরবন। এই সুন্দরবনে কি কি ম্যানগ্রোভের উদ্ভিদ কি কি বলো? গোলপাতা, সুন্দরী, কেওড়া, গেওয়া ইত্যাদি। তাহলে এগুলো কি ম্যানগ্রোভ। একটা শব্দ পাবা প্লান্ট ডাইভার্সিটি, তার নাম হচ্ছে ইনসিটু।
ইনসিটু মনে করো প্রাকৃতিকভাবেই সুন্দরবনের সুন্দরী গাছ সুন্দরবনে বেড়ে উঠবে, এটা স্বাভাবিক। দিস ইজ কল্ড ইনসিটু। মানে উদ্ভিদ যে পরিবেশে বেড়ে ওঠার কথা সেই পরিবেশেই বেড়ে ওঠাকে বলা হয় ইনসিটু। যে পরিবেশে বেড়ে ওঠার কথা সেই পরিবেশেই বেড়ে ওঠাকে বলা হয় কি, বলো ইনসিটু। বলো কি বলছি, ইনসিটু। যে পরিবেশে বেড়ে ওঠার কথা সেই পরিবেশেই বেড়ে ওঠাকে বলা হয় ইনসিটু। তাহলে সুন্দরবনের সুন্দরী গাছ সুন্দরবনে বেড়ে ওঠার নাম কি, বলে ইনসিটু। এবার আরেকটা শব্দ আছে, তার নাম হচ্ছে এক্সিটু। এক্সিটু আমি জানি না তোমাদের শিটের মধ্যে এগুলো লেখা আছে কিনা, তবে একটু খেয়াল করে দেখে নিও, নাহলে এখান থেকে নিয়ে নিও, আমার এখান থেকে নিয়ে নিও, আমার এই বক্তব্য থেকে নিয়ে নিও। এই তিনটা শব্দ খুব জরুরি, ম্যানগ্রোভ, ইনসিটু, এক্সিটু। এক্সিটু মানে বিরূপ পরিবেশে বেড়ে ওঠা। সুন্দরবনের সুন্দরী গাছকে ঢাকার বোটানিক্যাল গার্ডেনে কৃত্রিমভাবে পরিচর্যা করে বড় করলাম। সুন্দরবনের সুন্দরী গাছকে ঢাকার কি বলো, এই যে এখানে ঢাকার কি বলে তোমার বোটানিক্যাল গার্ডেনে কৃত্রিমভাবে পরিচর্যা করে বড় করা, এটাকে বলা কি, এক্সিটু। তাহলে ইনসিটু হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা, বা স্বাভাবিক পরিবেশে। আর এক্সিটু হচ্ছে বিরূপ পরিবেশে। এক্সিটু কি বলো, বিরূপ পরিবেশে বেড়ে ওঠা। তাহলে এক্সিটু হচ্ছে বিরূপ পরিবেশে, স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা হচ্ছে তোমার ইনসিটু। শব্দ কয়টা বলছি বলো, তিনটা। বলো ম্যানগ্রোভ, বলো আমার সাথে বলো ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ মানে কি, ম্যানগ্রোভ মানে হচ্ছে তোমার লবণাক্ত পানিতে বা জোয়ার ভাটার তলে যে সমস্ত উদ্ভিদ থাকতে পারে। ইনসিটু মানে প্রকৃতিগতভাবে যে পরিবেশে বেড়ে ওঠার কথা সেই পরিবেশে বেড়ে ওঠাকে বলা হয় কি, ইনসিটু। এক্সিটু মানে বিরূপ পরিবেশে বেড়ে ওঠা, অর্থাৎ সুন্দরবনের সুন্দরী গাছ সুন্দরবনে বেড়ে উঠবে, এটা হচ্ছে ইনসিটু। কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছকে যদি ঢাকার বোটানিক্যাল গার্ডেনে বড় করার চেষ্টা করি বা লালন পালন করে বা পরিচর্যা করে যদি বড় করি, তখন তার নাম কি বলে, এক্সিটু। আশা করি বুঝতে পেরেছো কিনা। ওকে, শৈবাল, ছত্রাক, ফান্ড এগুলো একটু পড়ে নিও ভাই, এগুলো পড়লে তো অনেক সময়ের ব্যাপার আছে। ইম্পর্টেন্ট জিনিস তোমরা এগুলো নিজে পড়ে নিও। একটু ধারণা দিই, ছত্রাক তো চেনই, এই যে ব্যাঙ্গের ছাতা, এটা একটা ছত্রাক, ফাঙ্গাস। হ্যাঁ, ইংলিশে বলে তোমরা ফাঙ্গাস বলো। শৈবাল, শৈবাল কিছু গাছ আর কি, শৈবাল ওই সমুদ্রে জন্মে, ওরকম স্পাইরাগারা, নাভিগুলা, এগুলোকে শৈবাল বলে। ওকে, ফার্ন, ফার্ন মানে ঢেঁকি শাক। ফার্ন মানে কি বল, ঢেঁকি শাক, ঢেঁকি শাক ফার্ন বর্ণের উদ্ভিদ। ওকে, এগুলা এগুলা একটু দেখে নিবা। এরপরে আমি তোমাকে কিছু বোঝানোর জিনিস পড়ে আর কি। এখানে কয়েকটা শব্দ, যেমন উদ্ভিদের জীবন ধারণের জন্য উদ্ভিদের জীবন ধারণের জন্য কয়েকটা প্রক্রিয়া দরকার আছে। এখানে একটা, দুইটা, তিনটা আলোচনা করা হয়েছে, আরও দুইটা লাগবে, আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, একটু খেয়াল করো, একটু মুছে বললাম। অর্থাৎ একটু প্লান্ট ডাইভার্সিটি আরেকবার ওভারঅল টানি নেই, সবসময় তৈরি করি। প্রাণী বৈচিত্র্য বলছি, তিনটা শব্দ পড়লেই চলবে। ম্যানগ্রোভ, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের নাম সুন্দরবন। এছাড়াও বাংলাদেশের নোয়াখালীতে নিজুম দ্বীপ, অথবা কক্সবাজারের মহেশখালীতে আছে না, কক্সবাজারের মহেশখালী, এইগুলো হচ্ছে তোমার কি, ম্যানগ্রোভ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যার বেশিরভাগ অংশ বাংলাদেশে অবস্থিত। তাহলে জোয়ার ভাটার তালে অথবা লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে সেই সমস্ত ম্যানগ্রোভ, যেমন সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা ইত্যাদি। এই সুন্দরবনের সুন্দরী গাছ সুন্দরবনেই বেড়ে উঠবে, এটা স্বাভাবিক। এই সুন্দরবনে বেড়ে ওঠাকে বলা ইনসিটু। যদি কখনো সুন্দরবন থেকে সুন্দরী গাছকে নিয়ে এসে ঢাকার বোটানিক্যাল গার্ডেন বা অন্য কোথাও যদি বড় করার চেষ্টা করা হয়, তখন তার নাম হচ্ছে এক্সিটু। এক্সিটু অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার নাম ইনসিটু, বিরূপ পরিবেশে বেড়ে ওঠার নাম কি বলে, এক্সিটু। ওকে, নেক্সট। এবার আমি তোমাকে আরও কয়েকটা উদ্ভিদের প্রক্রিয়া সম্পর্কে একটু বর্ণনা দেই। আমরা পড়তেছিলাম কি, লেকচার 9, এটা থাক উপরে। এখন মনে করো উদ্ভিদ, এই যে একটা গাছ, তুমি গাছের গোড়ায় পানি দাও নাকি, নাকি গাছ ফুটা করে পানি দাও, নে বাপ খা, গাছের গোড়ায় পানি দাও, পারলে নে, না পারলে না নে। তা গাছের মূল বা শিকড়ের মধ্যে একটা রস থাকে, এই মূল বা শিকড়ের মধ্যে রস থাকে, এই মূল বা শিকড়ের চামড়া ভেদ করে গিয়ে এই রস গিয়ে উদ্ভিদের ঘন রসের সাথে গিয়ে মিশে যায়। তুমি যদি পানি দাও উদ্ভিদের গোড়ায় বা গাছের গোড়ায় যদি পানি দাও, আমাকে তুমি বলো গাছের গোড়ায় দেওয়া পানি বেশি ঘন নাকি তোমার মূলের রস বেশি ঘন, কোনটা বেশি ঘন? নিশ্চয় বলবে যে গাছের গোড়ার পানির চেয়ে মূলের রস বেশি ঘন। তারপরে এই হালকা পানি এই যে চামড়া বা বাকল ভেদ করে গিয়ে এই মূলের রসের সাথে একটা প্রক্রিয়ায় মিশে যায়, যে প্রক্রিয়ায় মিশে যায় তার নাম
এই উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় অবিশ্রবণ। বোঝো না এই কথাটা? অর্থাৎ তুমি যে কিসমিসের দানা পানিতে চোবায় রাখো, কিছুক্ষণ পরে দেখবা কিসমিসের দানা ফুলে গেছে। এই যে কিসমিসের দানার মধ্যে পানি প্রবেশ করলো, এই যে কিসমিসের দানার মধ্যে পানি প্রবেশ করলো যে প্রক্রিয়া, তার নাম অবিশ্রবণ। কিসমিসের দানার মধ্যে যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো তার নাম কি বলছি বলো? অবিশ্রবণ। নাকি যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো তার নাম অবিশ্রবণ। কিসমিসের দানায় যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো তার নাম কি বলছি বলো? অবিশ্রবণ। কি বলছি বলো? অবিশ্রবণ। ওকে, কিসমিসের দানায় পানি প্রবেশ করলো যে প্রক্রিয়া তার নাম কি? অবিশ্রবণ। এরপরে বলেছি তোমাকে অবিশ্রবণ প্রক্রিয়া, উদ্ভিদ যে প্রক্রিয়ায় পানি হলো তার নাম অবিশ্রবণ। অথবা ডিমকে যদি, হাঁসের ডিম দেখবা যে হাঁস পুকুরে পারছে, আলো বাতাস পাওয়ার আগেই পানিতে ডুবে গেছে, কিছুদিন পরে মাছ ধরার সময় সেই ডিমটা পাইছে এত বড়। তো ডিমের মধ্যে কিন্তু তরল পদার্থ যেটা ছিল এর সাথে গিয়ে পানি মিশে গিয়ে এরকম ফুলে গেছে, চামড়া শক্ত হওয়ার আগেই যদি পানির মধ্যে ডুবে যায়, তাহলে ডিমের মধ্যে যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করলো তার নাম কি? অবিশ্রবণ। রাস্তায় যে ম্যাজিক বল নিয়ে খেলাধুলা করে, ম্যাজিক বল, এই ম্যাজিক বলের মধ্যে পানি প্রবেশ করলো যে প্রক্রিয়া তার নাম কি? অবিশ্রবণ। কথা কি বুঝতে পারছো? উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে পানি সংগ্রহ করে তার নাম কি? অবিশ্রবণ। কথা কি বুঝতে পারছো? এবার বলছি অবিশ্রবণ এখানে কোন বৈশিষ্ট্য কোনটা? তাহলে হালকা থেকে ঘন নেই, ঘন থেকে হালকা কোনটা হবে বলো? অবিশ্রবণের ক্ষেত্রে বক্তব্য কি? পানি ছিল হালকা, হালকা থেকে ঘনর দিকে যাবে। পরীক্ষা আসবে যে হালকা থেকে ঘনর দিকে যায়, কিন্তু এই হালকা ঘনের মাঝখানে দেখো উল্টা, কিন্তু হালকা থেকে ঘন, এই হালকা ঘনের মাঝখানে একটা পর্দা থাকে, এটাকে বলা যায় অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা। টিস্যু পেপার, লিটমাস পেপার, পানি যদি দাও ডিরেক্ট পড়বে না, একটু গড়িয়ে গড়িয়ে পড়বে। এই যে গড়িয়ে গড়িয়ে পানি পড়বে না, এই যে গড়িয়ে গড়িয়ে পানি পড়লো, এই ধরনের পেপারগুলোকে বলা হয় তোমার অর্ধভেদ্য পর্দা। তাহলে হালকা ঘনের মাঝখানে কী থাকবে? অর্ধভেদ্য পর্দা থাকবে। আমি আবারও বলি, উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে পানি সংগ্রহ তার নাম অবিশ্রবণ। এই প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য? হালকাতে ঘন, আর হালকা পদার্থ ঘন পদার্থের দিকে যাবে, মাঝখানে একটা পর্দা থাকবে, তার নাম অর্ধভেদ্য পর্দা। কি বলছি বলো? অর্ধভেদ্য পর্দা। কি বলছি বলো? অর্ধভেদ্য পর্দা। হালকা ঘনের মাঝখানে যে পর্দা থাকে তার নাম কি বলছি? অর্ধভেদ্য পর্দা। মনে থাকবে? বাস, এই অবিশ্রবণের ঠিক উল্টা ব্যাপার। অর্থাৎ হালকা থেকে ঘন ছিল, এবার হবে ঘন থেকে হালকা যদি হয় তখন তার নাম ব্যাপন। মনে করো এখানে একটা গ্যাস ছড়াই দিলাম, সুগন্ধ, যে প্রক্রিয়ায় পুরো এলাকা ছড়িয়ে গেল তার নাম কি? ব্যাপন। 6 মাইল দূরে যাবে নাকি, একটু পরে গিয়ে শেষ হয়ে যাবে, তার মানে কি? ওটা রেঞ্জ আছে। ঘন থেকে আস্তে আস্তে হালকা হতে হতেও এক সময় নাই হয়ে যাবে। তাই ঘন থেকে আস্তে আস্তে যে প্রক্রিয়া হালকা হয়ে গেল সেই প্রক্রিয়ার নাম কি বলা আছে? বলা ব্যাপন। বোঝো নাই? আগেরটা ছিল হালকা থেকে ঘন অবিশ্রবণ, এবার বলছি ঘন থেকে হালকা। যে প্রক্রিয়ায় কোনো পদার্থ ঘন থেকে আস্তে আস্তে হালকা হয়ে যায় তার নাম কি? বলা ব্যাপন। তার মানে কি? সুগন্ধ, দুর্গন্ধ হোক আর জীবাণু হোক, ওই যে করোনার জীবাণু, নভেল করোনার জীবাণু যে প্রক্রিয়ায় পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে গেল তার নাম কি? হলো ব্যাপন। বোঝো নাই? সুগন্ধ হোক, দুর্গন্ধ হোক আর জীবাণু হোক, যে প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে তার নাম কি বলছি বলো? ব্যাপন। কথা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে এখানে তাহলে হালকা থেকে ঘন হলে নাম হচ্ছে, হালকা থেকে ঘন হলে নাম কি? হালকা থেকে ঘন হলে নাম কি? হালকা থেকে ঘন হলে নাম কি বলছি বলো? হালকা থেকে ঘন, হালকা থেকে ঘন হলে নাম কি বলো? ব্যাপন। আর নাকি অবিশ্রবণ? অবিশ্রবণ। আর ঘন থেকে হালকা হলে কি বলো? ব্যাপন। ঘন থেকে হালকা ব্যাপন, হালকা থেকে ঘন গেলে অবিশ্রবণ। তো উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে পানি নিল তার নাম কি? অবিশ্রবণ। উদ্ভিদ মাটি থেকে পানি নিয়ে কী লাভ? কারণটা হচ্ছে সে তার নিজের খাবারের জন্য খাবার তৈরি করার জন্য একটা প্রক্রিয়া করে, এই প্রক্রিয়া বা একটা বিক্রিয়া সম্পন্ন করে। এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য এই পানি লাগে, সেই বিক্রিয়ার নাম এই বায়োলজিক্যাল সায়েন্সের ভাষায় সালোক সংশ্লেষণ বিক্রিয়া, অথবা কেমিস্ট্রি ভাষাও এর নাম সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ বিক্রিয়া কি বলছি বলো? সালোক সংশ্লেষণ বিক্রিয়া, ফটোসিনথেসিস বলা হয় সালোক সংশ্লেষণ বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে আলোক পর্যায়ে ঘটে, একটা হচ্ছে অন্ধকার পর্যায়ে। মানে আলোক পর্যায়ে অর্ধেক কাজ হয়, অন্ধকার পর্যায়ে অর্ধেক কাজ হয়। কথা কি বুঝতে পেরেছি কিনা? তো আলোক পর্যায়ে এবং অন্ধকার পর্যায়ে। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার সাহায্যে উদ্ভিদ তার নিজের শর্করাজাত খাবার তৈরি করে, যে বিক্রিয়ার সাহায্যে উদ্ভিদ তার নিজের শর্করাজাত খাবার তৈরি করে সেই বিক্রিয়াকে বলা কি? সালোক সংশ্লেষণ।
বোঝো না এই কথাটা? যে বিক্রিয়ার সাহায্যে উদ্ভিদ তার নিজের শর্করাজাত খাবার তৈরি করে তার নাম কি বলছে বলো? সালোক সংশ্লেষণ। যে বিক্রিয়ার সাহায্যে উদ্ভিদ তার নিজের শর্করাজাত খাবার তৈরি করে তার নাম কি বলছে? সালোক সংশ্লেষণ। মনে থাকবে তো? শর্করা, ও তো আর আমিষ খায় না রে ভাই, শর্করাই তো হবে, গ্লুকোজ মানে কি শর্করা। এই বিক্রিয়াটা দুটি পর্যায়ে সম্পন্ন হয়, এক আলোক পর্যায়ে, দুই অন্ধকার পর্যায়ে। আলোক পর্যায়ে, আরেকটা কি বলছি বল? অন্ধকার পর্যায়ে। এই বিক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়, এক আলোক পর্যায়ে, দুই অন্ধকার পর্যায়ে। কথা কি বুঝতে পেরেছো কিনা? আলোক পর্যায়ে আর কি বলছি বল? অন্ধকার পর্যায়ে। এই যে আলোক পর্যায়, এই পর্যায়ে উদ্ভিদ সূর্যের এটিপি, আলোক পর্যায়ে কি বলছি? সূর্যের আলো দ্বারা এটিপি উৎপন্ন করে সঞ্চয় করে রাখে। আচ্ছা, এটিপির পুরো মিনিংটা দিয়ে দিই। অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। আমি বলছি আলোক পর্যায়ে, এই পর্যায়ে উদ্ভিদ সূর্য আলো দ্বারা এটিপি মানে কি এডিনোসিন ট্রাইফসফেট নামক শক্তি উৎপন্ন করে সঞ্চয় করে রাখে। দিনের বেলায় কাজ এইটুকুই। এই পর্যায়ে উদ্ভিদ সূর্য আলো দ্বারা এটিপি উৎপন্ন করে সঞ্চয় করে রাখে। বুঝো নাই? পাতায় সঞ্চয় করে দিনের বেলায়, সূর্য আলো দ্বারা উদ্ভিদ তার পাতার মধ্যে এটিপি উৎপন্ন করে সঞ্চয় করে রাখে। এইটুকুই কাজ আলোক পর্যায়ে। কথা কি বুঝতে পেরেছে কিনা? আলোক পর্যায়ের কাজ এইটুকুই। এরপরে অন্ধকার পর্যায়ে এসে বিক্রিয়া সম্পন্ন করে, অন্ধকার পর্যায়ে এসে বিক্রিয়া সম্পন্ন করে। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মেইন কাজটা হয় অন্ধকার পর্যায়ে। এই পর্যায়ে বিক্রিয়ার জন্য প্রধান উপাদান দুইটা, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে ওই যে অবিশ্রবণ প্রক্রিয়া নিয়েছিল পানি। এই দুইটা কার্বন ডাইঅক্সাইড প্লাস কি পানি, এই দুটা বিক্রিয়া করে উৎপন্ন করবে, বিক্রিয়া করবে। এই যে এক্ষেত্রে দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে সবুজ পাতার ক্লোরোফিল, সবুজ পাতার ক্লোরোফিল, আর একটা হচ্ছে দিনের বেলা যে সঞ্চিত করে রাখছিল এই সঞ্চিত এটিপি। ওকে, এটা উৎপন্ন করে গ্লুকোজ C6H12O6 প্লাস কি পানি, আর আমাদের জন্য বাতাসে ছেড়ে দেবে কি অক্সিজেন। এই হচ্ছে বিক্রিয়া। তো কেমিস্ট্রি ভাষায় যে কোনো রিয়াকশন লিখতে গেলে ব্যালেন্স করতে হয়। এটার নাম কি বলছি? কার্বন ডাইঅক্সাইড। এটা কি বলো? পানি। এটার নাম কি বলো? গ্লুকোজ। কি নাম? গ্লুকোজ। নিচে লেখা উচিত ছিল, উপরে লিখলাম, জায়গা নেই তাই। এটা হচ্ছে পানি, এটাকে অক্সিজেন। তো কেমিস্ট্রি বলছে ব্যালেন্স করতে হবে ভাই, এই পাশে 6টা কার্বন আছে, তো এই পাশে 6টা কার্বন রাখতে হবে। 6টা কার্বন, 6টা কার্বন। তাহলে এখানে 6টা কার্বন রাখতে গেলে এখানে 6টা আছে C6, এখানে 6টা কার্বন যদি রাখতে চাই তাহলে 6 দিয়ে গুণ ছাড়া তো কোনো রাস্তা নাই। তো 6টা কার্বন হইলো ঠিক, কিন্তু অক্সিজেন হয়ে গেল 6 × 12 আর 1 × 13, আর এখানে হইলো 6 × 1 = 7 2 9। এমন অবস্থায় আমাকে এটা ব্যালেন্স করার নিয়ম আছে। এখানে যখন 6 দ্বিগুণ করেছি, ওই পাশে ওগুলোকে 6 দ্বিগুণ করো, তাহলে এখানেও 6 দ্বিগুণ করি। তাহলে 6টা পানি, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, 6 অণু অক্সিজেন। এবার দেখো অক্সিজেন হইলো 6 × 12, এখানে 6, তাহলে 12, এই প্রথমে আছে 12টা, নিচে এখানে আছে 6টা, এখানে আছে 6টা, তার মানে কত হইলো? 24। দেখো এই 24টা অক্সিজেন হইলো, তো এদিকেও 24টা অক্সিজেন বানাইতে হবে, তো কোনো ব্যাপার না। 6 × 12টা আছে, এখানে 12 দ্বিগুণ করলে হয়ে গেল। এরকম করে দুটা পাশকে গুণ করে ব্যালেন্স করা হয় যে সংখ্যাগুলো দিয়ে, সেই সংখ্যাগুলোকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় অণুর সংখ্যা। অণু অণু অণু, তার মানে এখানে 6 অণু, কিছু নাই মানে অণু। 6 অণু পানি, 6 অণু পানি, 12 অণু, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সঙ্গে বিক্রিয়া করে 1 অণু। বলেছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু। 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি ও 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? এমন অবস্থায় এই যে কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করলো এবং পাশাপাশি বায়ুমণ্ডলে ছেড়ে দিল কি অক্সিজেন এবং জলীয় বাষ্প। এই যে 6 অণু পানি বেরোলো, তুমি হয়তো বলতে পারো স্যার এমন কেমন রিয়াকশন, বাম পাশে 12 অণু পানি দিলেন, এই দিকে 6 অণু পানি বের করে দিলেন, কেন বাম পাশে 6 অণু দিলে হয় না? না, হয় না। তুমি তো খাও 3-4 লিটার পানি দিনে, শরীরের জন্য কাজে লাগে বড়দের 1/2 লিটার বা 1 লিটার, বাকি অতিরিক্তগুলোকে আবার রেশন প্রক্রিয়ায় বের করে দাও, প্রস্রাবের সাহায্যে, থুতুর সাহায্যে, ঘামের সাহায্যে বের করে দাও। তা খাও, এমন করে খাও যাতে প্রস্রাব করতে না হয়, হ্যাঁ, থুতু না আসে, তাহলে কি বাঁচবা নাকি রে ভাই? এটা জৈবনিক প্রক্রিয়া, বেশি করে লাগবে এবং বিক্রিয়া শেষে আবার অতিরিক্তটাকে বের করে দিতে হবে। এমন অবস্থায় উদ্ভিদের 1 অণু গ্লুকোজ, এখানে কিছু নেই মানে 1 অণু গ্লুকোজ C6H12O6, C6H12O6 মানে কি গ্লুকোজের সংকেত। 1 অণু গ্লুকোজ তৈরি করতে, 1 অণু গ্লুকোজ তৈরি করতে তোমার
এক অণু গ্লুকোজ তৈরি করতে তোমার লাগবে এখানে C6H12O6 আছে না, C6H12O6 এক অণু গ্লুকোজ তৈরি করতে লাগবে তোমার 12 অণু পানি। তাহলে এক অণু গ্লুকোজ তৈরি করতে তোমার কত অণু পানি লাগবে বলছি বলো 12 অণু। এক অণু গ্লুকোজ তৈরি করতে লাগবে 12 অণু পানি। এক অণু গ্লুকোজ তৈরি করতে কয় অণু পানি লাগবে? 12 অণু। আচ্ছা ব্যালেন্সটা করলাম কিভাবে এটা বোঝার জন্য তোমাকে একটা ছোট রিয়াকশন বোঝাই। ছোট একটা রিয়াকশন দেখো, মনে করো H2 হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে হইল পানি। তো কেমিস্ট্রির ভাষায় এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু, এখানে দুইটা হাইড্রোজেন বন্ড ঠিক আছে, কিন্তু এইখানে দুইটা অক্সিজেন, এখানে একটা, তাহলে তো হবে না। কেমিস্ট্রি বলছে বাম পাশ এবং ডান পাশ সমান করো। তাহলে বাম পাশে সমান করলে এখানে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে 2 এর অর্ধেক কত? 1। এখানে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে 2 এর অর্ধেক কত? 1 হয়ে গেল কিনা? 2 এর অর্ধেক 1, কথা কি বুঝতে পেরেছো কিনা? আর এইখানে দেখো, এইখানে 2 এর অর্ধেক 1, এইখানে কত? এখানেও 1, তাহলে মিলে গেল। তুমি বলো স্যার আমার হাফ পছন্দ নয়, আমার ভগ্নাংশ পছন্দ নয়, তাহলে আমি পুরা করি। তাহলে কি করব? H2 প্লাস O2 প্লাস এখানে কি আছে? H2O। তাহলে এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন, অক্সিজেন তো একটা, তাহলে অক্সিজেন এখানে একটা, এখানে দুইটা আছে, তাহলে আমাকে এখানেও দুইটা বানাইতে হবে। 2 দ্বারা গুণ করলাম, তাহলে দুইটা অক্সিজেন হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 4টা। এখানেও 2 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন। এটা হলো চলবে, এটা হলো চলবে। এরকম করে দুটো পাশকে গুণ করে আমি আমার প্রয়োজনীয় সংখ্যা দ্বারা দুটো পাশকে গুণ করে ব্যালেন্স করতে পারি। বোঝো নাই? যে সংখ্যাগুলো দ্বারা গুণ করে ব্যালেন্স করা হলো কেমিস্ট্রি ভাষায় সেই সংখ্যাগুলোকে বলে অণুর সংখ্যা। অর্থাৎ এখানে এক অণু হাইড্রোজেন হাফ অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এক অণু পানি উৎপন্ন করেছে। এখানে এক অণু হাইড্রোজেন হাফ অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এক অণু পানি উৎপন্ন করেছে, অথবা 2 অণু হাইড্রোজেন এক অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করেছে। কথা কি বুঝতে পেরেছি কিনা? আমাদের ওই বিক্রিয়ার মতো এই বিক্রিয়ায় সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়েছে উদ্ভিদ, আর ওই যে পানি নিয়েছে অভিস্রবণ প্রক্রিয়ায়। এই যে পানি 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানি সঞ্চিত এটিপি, দিনের বেলা যে এডিনোসিন ট্রাইফসফেট আলোক পর্যায়ে সে উদ্ভিদ সঞ্চয় করে রাখছিল, জমা করে রাখছিল, ওকে, এইটার সাথে বিক্রিয়া এগুলো প্রভাবক হিসেবে কাজ করবে। সবুজ পাতার ক্লোরোফিল প্রভাবক মানে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে সহায়তা করে, উৎপন্ন করবে গ্লুকোজ C6H12O6, পাশাপাশি 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন বের করে দেবে বায়ুমণ্ডলে, আমরা সেই অক্সিজেন গ্রহণ করি। কথা কি বুঝতে পেরেছো কিনা? এই যে উদ্ভিদ 6 অণু পানি বের করে দিল, অতিরিক্ত পানি খাওয়া দাওয়ার পরে বের করে দিল, নিজের খাওয়া দাওয়া কি? গ্লুকোজ C6H12O6, C6H12O6 গ্লুকোজকে খাবে, পানিকে বের করে দেবে, অক্সিজেনকে বের করে দেবে। এই পানি বায়ুমণ্ডলে গিয়ে মেঘ সৃষ্টি করবে। এই পানি যে উদ্ভিদ বের করতে না পারলে মেঘ হবে কোথা থেকে? আর মেঘ না হলে বৃষ্টি হবে কিভাবে? এই উদ্ভিদ যে অতিরিক্ত 6 অণু পানি বের করে দিল, এই 6 অণু পানি যে প্রক্রিয়ায় বের করে দেয় তার নাম বোটানির ভাষায় প্রস্বেদন। সো নতুন টপিক হবে কি বলো? প্রস্বেদন। দেখো আমি কিন্তু আলোচনা ধারাবাহিক চালাচ্ছি। আমি বলেছিলাম উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে পানি সংগ্রহ তার নাম কি বলো? বলো অবিস্রবণ। মনে থাকবে? অবিস্রবণ। অবিস্রবণের ক্ষেত্রে কোনটি সত্য? হালকা পদার্থ ঘন পদার্থের দিকে যে একটা পর্দা ভেদ করে। এবার বলছি ঘন থেকে হালকার দিকে যদি কোনো পদার্থ আস্তে ছড়িয়ে যায় তখন তার নাম হয়ে যায় ব্যাপন। তবে ভাই ব্যাপন ক্রিয়া হতে গেলে মাধ্যম লাগবে। তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, কিন্তু তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি কোনো কালেও আসবে না যদি না থাকে বাতাস। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে একটা জড় মাধ্যম লাগবে, মাস্ট হতে পারে সেটা বায়ু অথবা পানি। বোঝো নাই কথাটা? এরকম যা খুশি তা হতে পারে। এবার বললাম উদ্ভিদ যে প্রক্রিয়া নিজের খাবার নিজে তৈরি করে তার নাম সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়াটা 2টি পর্যায়ে সম্পন্ন হয়, 1 আলোক পর্যায়ে, 2 অন্ধকার পর্যায়ে। খাওয়া দাওয়া শেষ, উদ্ভিদের খাওয়া দাওয়ার নাম হচ্ছে গ্লুকোজ। উদ্ভিদ তার নিজের খাবার গ্লুকোজ খেয়ে ফেললো, খাওয়ার পরে এবার অতিরিক্ত রস উদ্ভিদ যে প্রক্রিয়ায় বের করে দেবে তার নাম বলছি প্রস্বেদন। কি নাম বলো? প্রস্বেদন। সুতরাং আমাদের আলোচনার টপিক হবে প্রস্বেদন। তাহলে পড়ালাম এখানে অবিস্রবণ, ব্যাপন, সালোক সংশ্লেষণ, কি প্রস্বেদন চলতেছে। এবার প্রস্বেদন। প্রস্বেদন হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়া তার দেহের অতিরিক্ত রস বের করে দেয়। প্রস্বেদন উদ্ভিদ তার দেহের অতিরিক্ত রস যে প্রক্রিয়া বের করে দেয়। ভোগে সুখ নয়, সুখ কোথায়? ত্যাগে।
এই যে বর্ষাকাল চলতেছে, বর্ষাকালে কলা গাছ মারা যাবে। মরিচ দাম অনেক বেশি, কেন? মরিচ গাছ 3 দিন 4 দিনও বাঁচে না, পেঁপে গাছ বাঁচে না বর্ষাকালে। ওকে, এদের প্রশোধন ক্ষমতা কম। কিন্তু ওই যে সিরোরা, ইলা, খাইলা, নার্গিস, ক্যাটরিনা, ঐশ্বরিয়া, আমপান, যাই কিছু হোক না কেন, সুন্দরবনের সুন্দরী কেওড়া গেওয়া আবার স্বরূপে রয়ে যায়। কারণটা কি? ওদের প্রশোধন ক্ষমতা অনেক বেশি। তা উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার দেহের অতিরিক্ত রস বের করে তার নাম কি? প্রশোধন। প্রশোধন সাধারণত 3 প্রকারে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, 2 নম্বর হচ্ছে ত্বকীয় প্রশোধন, 3 নম্বর হচ্ছে মূলীয় প্রশোধন। তাহলে প্রশোধন কয় প্রকারে হয় বলছি বলো? 3 প্রকারে। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, 2 ত্বকীয়, 3 মূলীয়। পত্ররন্ধ্রীয়, ত্বকীয়, আর কি বলছি বলো? মূলীয়। পত্ররন্ধ্রীয়, ত্বকীয়, আর কি? মূলীয়। পত্ররন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র বা ফুটা। উদ্ভিদের পাতার ভাঁজে ভাঁজে এরকম ফুটা থাকে, ছিদ্র থাকে। উদ্ভিদের ফুটা থাকে, ছিদ্র থাকে, ফুটা থাকে। এই ছিদ্রগুলা দিয়ে দিনের বেলায় খুলে যায়, তখন সূর্যের তাপ অনায়াসে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়। পাশাপাশি ওই ফুটা দিয়ে পানি বাষ্প আকারে বের হয়। এই যে এইভাবে উদ্ভিদ তার প্রশোধন কার্যক্রম চালায়। সবচেয়ে বেশি প্রশোধন হয় পাতার সাহায্যে, এই জন্য এটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রশোধন। এটা হচ্ছে 90%-এর বেশি, 95% প্রশোধন হয়। ত্বকীয় প্রশোধন, কিছু কিছু উদ্ভিদ দেবে গাছ ফেটে আঠা বের হচ্ছে, ওটা এক প্রকার প্রশোধন ত্বকের সাহায্যে। মূলীয়, মূলের সাহায্যে, ওই যে ঠ্যাসমূল বা শ্বাসমূল, ম্যানগ্রোভ, এরা মূলের সাহায্য করতে পারে। এটা হচ্ছে মূলীয় প্রশোধন। তো সবচেয়ে বেশি কোথায়? পত্ররন্ধ্রীয় প্রশোধন। পরীক্ষায় দেখবা প্রশ্ন আসে, রিটেন পরীক্ষায়, বিশেষ পিলির ও আসে মাঝে মাঝে, দেখবে যে প্রচণ্ড রোদে, তীব্র রোদে বা প্রচণ্ড রোদে উদ্ভিদের সবুজ পাতা শুকিয়ে যায় না কেন? প্রচণ্ড রোদে উদ্ভিদের সবুজ পাতা শুকিয়ে যায় না কেন? কারণ প্রচণ্ড রোদে উদ্ভিদের সবুজ পাতার ফাঁকে ফাঁকে রন্ধ্র বা ছিদ্র বা ফুটাগুলো আছে, এগুলা খুলে যায়। এই রন্ধ্র বা ছিদ্র বা ফুটাগুলো খুলে গিয়ে ওই ফুটা দিয়ে পানি বাষ্প আকারে বের হয়ে যায়। পাশাপাশি তাপ দিচ্ছে, পানি দিচ্ছে, ব্যালেন্স, তাপ পানি, ব্যালেন্স, তাপ পানি, ব্যালেন্স। এরকম করতে করতে একটা সময় গিয়ে এই উদ্ভিদ আর পানি বাষ্প আকারে বের করতে পারবে না, অর্থাৎ উদ্ভিদের প্রশোধন ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে, পাতাটাও আস্তে আস্তে শুকিয়ে যাওয়া শুরু করবে। যেদিন উদ্ভিদের প্রশোধন ক্ষমতা শেষ হয়ে যাবে, সেদিন এই পাতাটা শুকায় ঝরে পড়ে যাবে। অর্থাৎ উদ্ভিদের সবুজ পাতার সবুজ রং ততক্ষণ বলবৎ, ততক্ষণ সজীব থাকবে যতক্ষণ তার প্রশোধন ক্ষমতা বলবৎ। আশা করি বোঝা গেছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, প্রচণ্ড রোদে উদ্ভিদের সবুজ পাতা শুকিয়ে যায় না কেন, কি বলবা? উদ্ভিদের সবুজ পাতা শুকিয়ে যায় না কারণ প্রশোধন ক্ষমতার কারণে। কিসের কারণে বলো? প্রশোধনের কারণে। প্রশোধন, এই পাতার ফাঁকে রন্ধ্র বা ছিদ্র বা ফুটা দিয়ে পানি বাষ্প আকারে বের হয়, তাপ দিচ্ছে, সূর্যের পানি দিচ্ছে, তাপ পানি, তাপ পানি, তাপ পানি, তাপ পানি, তাপ পানি, তাপ পানি, ব্যালেন্স। এমন করতে করতে একটা সময় গিয়ে যখন পানি দিতে পারবে না, তো মরে যাবে। এটাই হচ্ছে কথা, যৌবন শেষ ও ভাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাহলে উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার দেহের অতিরিক্ত রস বের করে, তার নাম কি বলছি? প্রশোধন। মনে থাকবে। তাহলে প্রচণ্ড রোদে উদ্ভিদের সবুজ পাতা শুকিয়ে যায় না কেন বলো? প্রশোধনের কারণে। প্রিলিমিনারিতে আরেকটা কোশ্চেন আছে, দেখবো যে কলা গাছের চারা লাগানোর সময় গাছের পাতা কেটে ফেলা হয়। কলা গাছের চারা লাগানোর সময় গাছের পাতা কেটে ফেলা হয় কেন? কলা গাছের চারা লাগানোর সময় গাছের পাতা কেটে ফেলা হয় কারণ প্রশোধন ক্ষমতা কমানোর জন্য। খাওয়া দাওয়া যেমন তেমন খালি যদি আউটপুট হয়, খালি যদি টয়লেটে যাও একটু পর পর বাঁচবা, কলেরা দ্বিমুখী প্রবাহ, দিয়ে হবে, নিজ হবে, বাঁচবা না। সুতরাং আগে তোমাকে তো এই উদ্ভিদের এমনিতেই কলা গাছের অনেক বেশি রস লাগে, আর তুমি কলা গাছ যদি মাটির সাথে শিকড়ের এখন স্পর্শই হয় নাই, সংঘর্ষই হয় নাই, সংস্পর্শ হয় নাই, দোস্তালি হয় নাই, বন্ধুত্বই হয় নাই, আর পাতার সাথে প্রশোধন হচ্ছে, তাহলে কলা গাছ তো মারা হবে। এই জন্যই কলা গাছের চারা লাগানোর সময় গাছের সবগুলো পাতা কেটে ফেলা হয়, খালি মাঝখানটায় 2টা কচি পাতা রেখে দেওয়া হয়। তাই আমার বক্তব্য, কলা গাছের চারা লাগানোর সময় গাছের পাতা কেটে ফেলা হয় উদ্ভিদের প্রশোধন ক্ষমতা কমানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাস, এবার আর কি বলবো? ফুল ও ফল, আচ্ছা ঠিক আছে, ফুল ফল পরাগায়ন, আচ্ছা ঠিক আছে, ফুল ফল পরাগায়ন নিয়ে একটু কথা বলি। আমি আসলে তোমাদের লেকচার প্ল্যান দেখে দেখে আলোচনা করতেছি, কারণ বোটানি, জুলজি এরটুকুর মধ্যে কি আর হয়? 4 বছর 8 বছরের কোর্স কি আর এই 1-1.5 ঘন্টায় হয় বলো? তারপর আমি চেষ্টা করতেছি আর কি, হাইলাইটেড যেগুলো দরকার সেগুলো বলে দিচ্ছি, একটু খেয়াল করো। না এটাই ভাষা প্রিপারেশনে লাগবে, তোমাকে তো অনার্স প্রিপারেশন লাগবে না, তাই না? ফুল 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 ফ্লাওয়ার, ওই যে জেমসের গান শুনছো না? ফুল নেবে না অশ্রু নেবে বলে বন্ধু, যদি ফুল ফিরায় দাও তবে দিতে পারি তোমায়। গান শুনছো না? এই 2 চোখে বেয়ে উঠাও দাও জলধারাও, ছোটবেলায় শুনতাম। শুধু তোমার সম্মতিতে
পৃথিবী আমার হাসে। এই যে ফুল, ফুল তোমরা মনে করো ফুল মানে কি? ফুল মানে ভালোবাসার প্রতীক। রজনীগন্ধার স্টিক নিয়ে চলে গেল, হাঁটু গেড়ে ছেড়া বলছে, হ্যাঁ ম্যারি মি প্লিজ। অথবা তুমি বললা যে, তুমি বলছো আই লাভ ইউ, ফুল দিয়ে বলতেছো। মনে রাখো ভাই, ফুল কখনোই ভালোবাসার প্রতীক নয়। ফুল হচ্ছে একটা ধ্বংসাত্মক চিন্তা। ফুল হচ্ছে ফলের পূর্বধাপ। ফুল হচ্ছে কি? ফলের পূর্বধাপ। অর্থাৎ ফল ফলার আগে কি হবে? ফুল। ফুল না হলে ফল হবে কী করে? এই ফুলের পাপড়িগুলা ঝরে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য গর্ভাশয়টাই শেষ পর্যন্ত ফলে রূপান্তরিত হয়ে যাবে। আর সেই ফুলটাই তুমি ছিঁড়ে ফেললা, তাহলে কিসের ফল হবে? আর খাবাই বা কি? যদি গোলাপের ফল খাওয়ার মতন ব্যবস্থা হইতো, তাহলে পৃথিবীর মানুষ গোলাপ ফল খাইতেই পারতো না। কারণ নাকি সব তো ফুলগুলাকে ছিঁড়ে ফেলা আছে। বোঝো না এই কথাটা? কাঁঠাল গাছের ফুল যদি ওইরকম ব্যবহার হতো, তাহলে কাঁঠাল খাইতে পারতো না। যদি এরকম করে আম গাছের ফুল কোনো কাজে ব্যবহার হইতো, তাহলে আম খাইতে পারতো না। সুতরাং ভাই, ফুল হচ্ছে ফলের পূর্বধাপ। ফুলকে ধ্বংস করাটা ঠিক নয়। সুতরাং তুমি যদি কাউকে প্রেম প্রস্তাব দাও, ফুল না দিয়ে একটা কাঁঠাল দিবা, এই নাও আমার ভালোবাসা তোমার কাঁঠালের মতো। শর্ত দিবা, কাঁঠাল খাওয়ার পরে বিচিগুলো আবার শুকায় লাগাই ফেলবা। এই কাঁঠাল গাছ অন্তপক্ষে পৃথিবীতে বাইতে থাকবে 100 বছর, 150 বছর বাইতে থাকবে। তোমার ভালোবাসা 100-150 বছর থাকবে। কিন্তু তুমি যদি ফুল দাও, ফুলের পাপড়ি একটু পরে ঝরে যাবে, ভালোবাসাও ঝরে যাবে। তাই আমি তোমাকে বলছি, ফুল কখনো ভালোবাসার প্রতীক নয়। ফুল হচ্ছে ফলের পূর্বধাপ। এই ফুলের পাপড়ি পাশে পুষ্পপত্রাধর, বীতি আছে না? বীতি, পুষ্পপত্রাধর, বীতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, 5টা অংশ। এই 5টা অংশের মধ্যে তোমার আদর্শ ফুল যদি কোনো ফুলের 5টা অংশই থাকে, তখন তাহাকে বলা হয় আদর্শ ফুল। যেমন জবা, ধুতুরা, এগুলো হচ্ছে আদর্শ ফুল। বোঝেন কথা? ওকে, ফুলের 5টা অংশ, সম্পূর্ণ ফুলের 5 অংশ বলছি, 5টা। ওকে, পুষ্পপত্র, বীতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। আবার বলি, আলোচনার বিষয়ে ফুল আর ফল একটু খেয়াল করো। আমি বলছি ফুল আর ফল, আলোচনার বিষয়ে ফুল ও ফল। তাহলে ফল হতে গেলে আগে ফুল লাগবে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম কেজ আছে, তো ব্যতিক্রম দিয়ে তো ভাবলাম। সুতরাং ফুল কখনোই ভালোবাসার প্রতীক নয়। ফল, ফল মনে রাখবা। একটা ফল তোমার এলাকায় অনেকগুলা উদ্ভিদ সৃষ্টি করতে পারে। আমি একবার অনেক আগে, আমার বাড়ি দিনাজপুর, হোম ডিস্ট্রিক্ট। আমি জানি না তোমাদের এডিট করার সময় এটা কেটে দেবে কিনা, তারপরেও বলে রাখলাম আর কি, যদি রাখি, কারণ গল্পটা খুব শিক্ষণীয়। আমি দিনাজপুর থেকে একবার আসতেছি, আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, ওখান থেকে আসতেছি সিরির বন্দর, আমার গ্রামের বাড়ি চিরির বন্দর। দিস নট চিনি, সিরির বন্দর। আমি হাবিব স্যার আমাকে মানুষ চেনে বাই নেমে। এই অল ওভার দিস কান্ট্রি বিসিএস সেক্টরের বেশিরভাগ ছেলেমেয়ে আমাকে চেনে বলে আমি আশা করি বা মনে করি, কারণ দীর্ঘ প্রায় 12 বছরের বেশি সময় ধরে এই সেক্টরে ক্লাস নিয়ে যাচ্ছি। বাংলাদেশের টপ ক্লাস সমস্ত কোচিং সেন্টারেই আমার বিচরণ ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। তেমন অবস্থায় আমি তোমাকে বলতেছি যে আমি আসতেছিলাম, একটা রাস্তায় একটা পেঁপে দেখলাম বড়। জীবন থেকে একটা গল্প বলতেছি। অনেক কাঁঠাল ছিল একটা পেঁপে, অনেক বড়। তা পেঁপেটা দেখলেই আমার লোভ লাগলো, পাকা পেঁপে। আমি গাড়ি থামিয়ে পেঁপেটা নিলাম। পেঁপেটা নিয়ে বাড়িতে যাই, রমজান মাস ছিল, এটা বেশ কয়েক বছর আগের গল্প বলতেছি। পেঁপেটা আমার মা রমজান মাসে ওটা কেটে ইফতারের সময় আমাদেরকে দিয়েছে। এই পেঁপের বিচিগুলো উনি ছড়িয়ে ছিটিয়ে ফেলাই দিয়েছিল। অনেক সংখ্যক গাছ হয়েছে। এই গাছগুলো আমার পুরো মহল্লা সব মানুষ নিয়ে গেছে। আমাদের বাড়িতেও অনেক আছে। স্টিল আমাদের ওই এলাকায়, আমার মহল্লায় যত পেঁপে গাছ আছে, সবকটা গাছের চারাই ওইখান থেকে। মাত্র 60 টাকা দিক পেঁপে কিনেছিলাম। আজকে প্রায় 6-7 বছর হয়ে গেছে, আরও বেশি সময় হতে পারে। কিন্তু এখনও হাজার হাজার, মানে কি বলবো, এতদিন হাজার হাজার টাকার পেঁপে খেয়ে ফেলেছি আমরা, খাচ্ছি সবাই। এবং সুযোগ থাকলে বিক্রিও করা যাবে এত পেঁপে। সুতরাং ব্যাপারটা তো ফলের একটা আলাদা ব্যাপার। সুতরাং ফুল কখনো ভালোবাসার প্রতীক নয়, বরঞ্চ তুমি ফুল ছিলে মানে ধ্বংস করলা, তুমি ধ্বংসাত্মক, তোমার ভালোবাসা কখনো পরিপূর্ণতা পাবে না। সুতরাং ভালোবাসার জন্য গিফট করবা ফল, দিস নট ফ্লাওয়ার, ফ্রুট। আর ফুল হচ্ছে ফলের পূর্বধাপ। তো ফুলের 5টা অংশ হচ্ছে, 1 নম্বর অংশ হচ্ছে পুষ্প পত্রাধার, তারপরে কি বলো, বীতি, দলমণ্ডল, তারপর আছে পুংস্তবক, স্ত্রীস্তবক।
এই পাঁচটা অংশই যদি থাকে তখন তাকে বলে আদর্শ ফুল। যেমন জবা, ধুতুরা। যদি কোনো ফুলের মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবকের যে কোনো একটা থাকে তখন তাহাকে বলে একলিঙ্গিক ফুল। মনে রাখতে হবে বেশিরভাগ ফুলে একলিঙ্গিক। কুমড়া, ঝিঙ্গা, শশা, লাউ এগুলো সব একলিঙ্গিক। এদের পরাগণ হয় কীভাবে? ওই যে মৌমাছি, ওই যে ভ্রমর, ভ্রমর কইও গিয়া। এই যে ভ্রমর এক ফুল থেকে বসে আরেক ফুলে যায়, এক ফুল থেকে আরেক ফুলে যায় মৌমাছি, তখন এদের রেণুগুলো এদের পায়ের সাহায্যে ছড়িয়ে যায়। এই পায়ের সাহায্যে আরেক ফুলে বসে, এই পুং রেণু স্ত্রী রেণু পুংস্তবক স্ত্রীস্তবকের মিলন ঘটে, ফলে জাইগোট সৃষ্টি হয়। ফুলেরও জাইগোট সৃষ্টি হয়, নিষেক হয়। নিষেক মানে এখানে বলা হয় পরাগায়ন। পরাগায়ন, এই যে পরাগায়ন বলা হয়, এই পরাগায়নের ফলে নিষেকের ফলে পরাগায়ন ঘটে। পরাগায়ন ঘটলে আস্তে আস্তে কি গর্ভাশয়টা ফলে পরিণত হয়ে যায়। তাহলে পুংস্তবক স্ত্রীস্তবক একলিঙ্গিক ফুল বেশিরভাগ। তার মানে এই যে পুংস্তবক স্ত্রীস্তবকের যে কোনো একটা যদি থাকে, যেমন জবা ফুল, জবা ফুলের মাঝখানে উঁচুটা হচ্ছে তোমার পুংস্তবক, চতুর্পাশে যেগুলো কেশর থাকে ছোটো ছোটোগুলো, এগুলো হচ্ছে তোমার স্ত্রীস্তবক, বাতাসের সাহায্যে লাগে। বোঝেন কথা? আবার কিছু কিছু ফুল আছে যাদের কোনো নিষেকে লাগে না, নিষেক ছাড়া ফুল ফলে হয়ে যাবে। হ্যাঁ, তোমরা জানো নিষেক ছাড়া ফল। দেখবা যে ধর্মীয় দৃষ্টিতে নিষেক ছাড়া মানুষ বলা হয় আদম আলাইহিস সালাম। বাবা নাই, মা নাই, সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টি হয়ে গেছে। আছে না? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইসলামের দৃষ্টিতে আর কি। মরিয়ম আলাইহিস সালামের আবার উল্টা, বাবা নাই, মা আছে। তো নিষেক ছাড়া সৃষ্টি আল্লাহর এই উদ্ভিদ জগতেও আছে। সবচেয়ে পরিচিত তোমরা সবাই চেনো কলা। কলা, কলার দেখছো, কলার ফুল দেখছো না? কলার মোচা ঢাকনা দেওয়া থাকে, ঢাকনার নিচে ফুল আছে, ঢাকনা খুললে ফল বেরোবে, ঢাকনা খুললে ফল বেরোবে। এরকম করতে করতে উপরের দিকে ফল, মানে কলা মোটা হয়ে গেছে, ঢাকনা খুলছে ফল, ঢাকনা খুলছে ফল, ঢাকনা খুলছে ফল, ঢাকনা খুলছে ফল, লাস্টের দিকে দেখবি চিকন হয়ে গেছে। তখন আমরা বললাম থাক আর তোর লাগবে না, কলা চিকন হয়ে গেছে, আমরা কাইটি নিয়ে খাই ফেললাম। এটাকে বলে পার্থেনোকার্পিক ফল। পার্থেনোকার্পিক ফল নিষেক ছাড়া। নিষেক ছাড়া ফল কে পার্থেনোকার্পিক। ফল বলে, যেমন কলা, নিষেক ছাড়া, কোনো নিষেক লাগবে না, ডাইরেক্ট বুঝলেন ফুল থেকে ফলের রূপান্তর, ঢাকনা খুললে ফল বের হবে। কি সৃষ্টিকর্তা রহস্য। আবার পৃথিবীতে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় এটাই, সবচেয়ে বেশি ফল কোনটা? কলা, সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। ফলের প্রধান অংশ তিনটা, একটা হচ্ছে বহিত্বক, একটা হচ্ছে মধ্যত্বক, একটা হচ্ছে অন্তত্বক। তিনটায় যদি কোনো ফলের থাকে তখন থাকলে আদর্শ ফল বলা হবে। আম, লিচু, কাঁঠাল এগুলো আদর্শ ফল। বোঝনি কত? আতা ফল, এটা হচ্ছে গুচ্ছ ফল, দেখবে এরকম ঘায়ের মতো উঁচু উঁচু থাকে, ত্বক মসৃণ না। আতা ফল কি? গুচ্ছ ফল। আনারস যৌগিক ফল। আনারস কি বলো? যৌগিক ফল। এই তিনটায় যদি থাকে তার নাম কি? আদর্শ ফল। কি কি বললাম? আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। আর আনারসকে বলছি যৌগিক ফল। কলাকে বলছিলাম পার্থেনোকার্পিক ফল, মনে আছে তো? কলা কি বলো? পার্থেনোকার্পিক ফল, মানে নিষেক ছাড়া ফল, নিষেক লাগবে না। তা ফুলের অংশ 5টি, ফলের অংশ 3টা। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, নাম কি? আম। রাজশাহীর আম, চাঁপাইনবাবগঞ্জের আম, অথবা রংপুরের হাড়িভাঙ্গা, রংপুর দিনাজপুরের হাড়িভাঙ্গা। ওকে। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম হচ্ছে র্যাপলেশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি বলো? র্যাপলেশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম র্যাপলেশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি বলছে? র্যাপলেশিয়া। থাইল্যান্ডে পাওয়া যায়, বিরাট 5-6 ফুট এরকম করে শাপলার মতন মাটি থাকে, দেখতেই দূর থেকে ভালো লাগবে, কাছে গেলে গন্ধ, কাছে গেলে ভালো লাগবে না, গন্ধ পাওয়া, প্রচুর গন্ধ। র্যাপলেশিয়া বিশ্বের সবচেয়ে বড় ফুল নাম কি বলছি? র্যাপলেশিয়া। কি বলছি বলো? র্যাপলেশিয়া, মনে থাকবে জানো। ওকে। তো পরাগণের ব্যাপারটা বুঝে গেছো। পুংস্তবক স্ত্রীস্তবক মিলনের ফলে নিষেক হয়, এই নিষেকের ফলে পরাগায়ন ঘটে,
পরাগায়নের ক্ষেত্রে আমাদের কি বলছি যে গর্ভাশয়টা ফলে পরিণত হয়। তো সবসময় পরাগায়ন ডাইরেক্ট সংঘর্ষ হয় না, অনেক সময় বাতাসের সাহায্য হয়, জলের সাহায্যে মানে পানির সাহায্য হয়, মোমবাতির সাহায্য হয়, ভোমরার সাহায্য হয়। কেননা ফুল কিন্তু বেশিরভাগ ফুলে একলিঙ্গিক, হয় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ, যে কোনো একটা। উভয় লিঙ্গ ফুল আছে অল্প কয়েকটা, তার মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ আছে জবা আর কি বলছি ধুতুরা, আর কলাকে বলছি পার্থেনোকার্পিক ফল। কি বলছি বলো? পার্থেনোকার্পিক ফল। কি মনে থাকবে তো? আগে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী তো সবাই জানো। একবীজপত্রী মানে কি বীজ ফাটাইলে দুইটা পত্র পাবা, তার নাম কি দ্বিবীজপত্রী। তোমার নাম একবীজপত্রী উদ্ভিদ মানে একটাই, তার নাম কি তোমার একবীজপত্রী উদ্ভিদ, এরকম দেখতে পাবা। বোঝেন এই কথাটা? ওকে, এগুলা আমাদের এবার একটা ইম্পর্টেন্ট টপিক আছে, এটা দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা, অনেক টপিক তো। তারপর মোটামুটি হাইলাইটেড সবই আলোচনা করেছি। উদ্ভিদের পুষ্টি উপাদান, দেখো উদ্ভিদের পুষ্টি উপাদান, লাস্ট টপিক উদ্ভিদের পুষ্টি উপাদান, লেকচার 9-এর। তাহলে ফুল ফলের গল্প শেষ। একটা কথা বলেছি মনে রাখবা, ফুল কিন্তু ভালোবাসার প্রতীক নয়, ফুল হচ্ছে ফলের আগের ধাপ। এবার আমাদের আছে প্লান্ট নিউট্রিশন বা উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান বা প্লান্ট নিউট্রিশন। প্লান্ট নিউট্রিশন বা উদ্ভিদের পুষ্টি উপাদান, খালি প্রাণীদের পুষ্টি দরকার নেই, উদ্ভিদেরও পুষ্টি দরকার আছে। এই উদ্ভিদের পুষ্টিকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়। উদ্ভিদের যে পুষ্টি উপাদান এটাকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়, একটা মুখ্য, একটা হচ্ছে গৌণ। উদ্ভিদের পুষ্টি উপাদান প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এক, মুখ্য বা প্রধান, পুষ্টি উপাদান বা ম্যাক্রো বলতে পারো তোমরা। দুই, গৌণ বা মাইক্রো পুষ্টি উপাদান। তাহলে এই মুখ্য আর গৌণ পৃথিবীর সকল উদ্ভিদের জন্য যা ইসেনশিয়াল লাগবেই, তার নাম মুখ্য। সৌদি আরবের খেজুর গাছের খেজুর হয়, ওই খেজুর গাছের চারা শখ করে এনে বাংলাদেশে লাগানো হয়েছে 1900 কত সালে মনে নাই, 80-র দশকের। আমাদের আলহাজ এরশাদ মানে হুসেন মোহাম্মদ এরশাদ চাচা যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন সৌদি বাদশাহ ফয়সাল এরশাদ চাচাকে, মারা গেছেন, আল্লাহ ওনাকে ভালো করুক, আল্লাহ ওনার জান্নাতুল ফিরদৌস দিক, দোয়া করি আমিন। তো এই এরশাদ চাচাকে গিফট করেছিলেন, ওনার নাম হচ্ছে বাদশাহ ফয়সাল। উনি দিয়েছিলেন 1000 সৌদি চারার গাছ, খেজুর গাছের চারা। এই 1000 সৌদি খেজুর গাছের চারা লাগানো হয়েছিল সংকল্পনের কোনায়। দেখবে যে ওটার নাম হচ্ছে খেজুর বাগান মোড়, খামার বাড়ি মোড় বলে। আমি ছোটোবেলায় ওই খেজুর বাগান মোড়ে অনেক ফুটবল খেলছি। ওই বাগানটার মধ্যে ছোটো ছোটো গাছ ছিল, খেলতাম আমরা, বিকালবেলা হলে খেলতাম। কাঁটা ছিল, তাও ছোটো মানুষ তো বুঝতাম কম, খেলতাম। ওখানে প্রাণ প্রেমও করতো গাছের নিচে বসে। কিন্তু এখন বিরাট বিরাট হয়ে গেছে। আমি এটা 20 বছর আগের গল্প বলতেছি, 1999 সালের গল্প বলতেছি। তখন ভেতরে ঢুকতে দিত, সংসদে এরকম রেস্ট্রিকশন ছিল না। তো যাই হোক, ওই সময় গাছগুলো কিন্তু গিফট করেছে 80-র দশকে। খেজুর গাছের চারা একটু বড় যে সময় লাগে। এখানে কিন্তু এখন খেজুর হয়, কিন্তু সৌদি খেজুরের টেস্ট আর নাই কিন্তু। কারণ সৌদি আরবের মাটির গুণগত উপাদান, গৌণ উপাদান, এখানকার মাটির গৌণ উপাদান ভিন্ন। রাজশাহী থেকে ফজলিয়ামের চারা যদি নিয়ে সৌদি আরবে লাগাও তুমি, আম হবে অবশ্যই খেজুর সাইজ। রাজশাহীর ফজলিয়ামের এত বড় সাইজ আর পাবা না। কারণটা কি? গৌণ উপাদান ভিন্ন। তবে রাজশাহীর ফজলিয়ামের মুখ্য উপাদান আর ওই সৌদি আরবের খেজুর গাছের উপাদান মুখ্য উপাদান কি সেম? তাহলে গৌণ উপাদান হচ্ছে এক একটা উদ্ভিদের জন্য এক এক রকম হতে পারে। তখন সকল উদ্ভিদের জন্য যে সমস্ত ইসেনশিয়াল উপাদান আছে তার নাম কি? মুখ্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উদ্ভিদের মুখ্য উপাদান বা মুখ্য পুষ্টি উপাদান, এটা একটু মতভেদ আছে, অর্থাৎ বইভেদে ভিন্নতা আছে। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় 10টি, বা কৃষি বিজ্ঞানের ভাষায় 9টি। আমরা দুইটাই পড়বো, 9 বা 10, তবে দুইটাই থাকলে 9টি দেব। আমরা একটা শুধু মনে রাখবো, শুধু মুখ্যটা। তো মুখ্যটার মধ্যে নাম না থাকলে তো অটোমেটিক গৌণ হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি বলেছি যে তোমাকে উদ্ভিদের পুষ্টি উপাদান 2 প্রকার, মুখ্য আর গৌণ। মুখ্য মানে ইসেনশিয়াল লাগবেই, গৌণ মানে এলাকাভিত্তিক ভিন্নতা আছে, এক এক এলাকার জন্য এক এক রকম। তো মুখ্য উপাদান 9টি বা 10টি। এই 9টি বা 10টি বাদে বাকি সবগুলোকে বলা হয় কি? গৌণ উপাদান। বুঝলেন এই কথাটা? তা আমরা এই 9টা বা 10টার নাম মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করি, এটা টেক্সট বইয়ের। 9, 10 দুটাই থাকলে দিতে বলছি 9টি। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এই ক্ষেত্রে
9টি, তাহলে আমরা বা 10টি, এর সূত্রটা আছে এমজিকে ক্যাফে ফর নাইস সফটস। এটা টেক্সট বই 19-এর বায়োলজি বইয়ে এটা একটা দেওয়া আছে, এমজিকে ক্যাফে ফর নাইস সফটস। এখানে 10টার নাম লেখা আছে, এই 10টাই হচ্ছে তোমার মুখ্য, নাম নাই, যেখানে এই সূত্রের মধ্যে নাম নাই তাহলে কি গৌণ। এমজি দ্বারা বোঝানো হচ্ছে ম্যাগনেসিয়াম, কে দ্বারা বোঝানো হচ্ছে পটাশিয়াম, সি এ দ্বারা বোঝানো হচ্ছে ক্যালসিয়াম, এপি দ্বারা বোঝানো হচ্ছে আয়রন, এন দ্বারা বোঝানো হচ্ছে নাইট্রোজেন, সি দ্বারা বোঝানো হচ্ছে কার্বন, এইচ দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেন, ও দ্বারা বোঝানো হচ্ছে অক্সিজেন, পি দ্বারা বোঝানো হচ্ছে ফসফরাস, এস দ্বারা বোঝানো হচ্ছে সালফার। দেখো এমজিকে ক্যাফে ফর নাইস সফটস, যেখানে একটা ভালো সফট পাওয়া যায়, এই রেস্টুরেন্ট নাম হচ্ছে এমজিকে, কি নাম বলো, এমজিকে, এমজিকে ক্যাফে ফর নাইস সফটস। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে ভালো সফট পাওয়া যায়। কথা কি বুঝতে পারছো না? দেখো এমজিতে এমজি ক্যাফে, ও আপত্তি হচ্ছে আয়রন নিয়ে। এই আয়রনকে অনেকে মুখ্য বলে, আবার অনেকে গৌণ বলে, বুঝছো? দেখো আমাকে যদি এখন কোশ্চেন করে নিম্নের কোনটি মুখ্য উপাদান, নিম্নের কোনটি মুখ্য উপাদান দিয়ে বললো জিঙ্ক, সিলিকন, সোডিয়াম, পটাশিয়াম। উত্তর কি হলো? পটাশিয়াম। তাহলে এমজিকে ক্যাফে ফর নাইস সফটস কে আছে, তাহলে বাকিগুলা কি বলো? গৌণ। অথবা নিম্নের কোনটি গৌণ উপাদান? নিম্নের কোনটি কি বলছে? গৌণ। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বন, সিলিকন। উত্তর কি হবে? সিলিকন। তাহলে এই একটা সূত্র মনে রাখলেই চলে, এমজিকে ক্যাফে ফর নাইস সফটস। এমজিকে ক্যাফে ফর কি বলছি বলো? নাইস সফটস। এমজিকে ক্যাফে ফর নাইস সফটস মনে রাখতে পারবে? এমজিকে ক্যাফে ফর নাইস সফটস সূত্রটা মনে রাখবা। এমজিকে ক্যাফে ফর নাইস সফটস বলো, এমজিকে ক্যাফে ফর নাইস সফটস। সফটস সিতে কার্বন, এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এসতে কি বলো? সালফার। এর মধ্যে মাত্র 4টার অভাবজনিত লক্ষণ পড়বে, 4টা পড়লেই চলে। একটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হবে গাছের পাতা হলুদ বা বিবর্ণ বা লালচে হয়ে যায়, হলুদ বা বিবর্ণ বা লালচে হয়ে যায়, নাইট্রোজেন হবে। ফসফরাসের হবে নাইট্রোজেন, 4টা পড়লেই চলবে। নাইট্রোজেন, ফসফরাস, ফসফরাস হবে গাছের পাতা ঝরে পড়ে। সালফার হবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়। আর ক্যালসিয়াম আর পটাশিয়ামের হবে, ক্যালসিয়াম পটাশিয়াম, এই 4টা পড়লেই চলবে। 5টা ক্যালসিয়াম আর পটাশিয়ামের হবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। তাহলে আবার বলি, নাইট্রোজেন হবে গাছের পাতা হলুদ বা লালচে বা বিবর্ণ হয়ে পড়ে। ফসফরাস হবে গাছের পাতা ঝরে পড়ে। সালফার হবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়। ক্যালসিয়াম বা পটাশিয়াম হবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। আশা করি বুঝতে পেরেছ। আজকে আর নয়, আজকে এই পর্যন্তই রাখতে হবে, বহুত হয়েছে, তোমাদের অনেকক্ষণ ধরে আজকে ক্লাস নিলাম। নেক্সট ক্লাসে আবার দেখাবে ইনশাল্লাহ। ওকে, ইন ব্রিফ বলে দিই, জীবদের গঠনকারী ও কার্যকের নাম কি? কোষ। আমি বলেছি কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা কি? কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড থাকে তার নাম নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, তথা হচ্ছে কি? ডিএনএ আরএনএ। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, একটা রাইবোনিউক্লিক অ্যাসিড। এর মধ্যে বলছি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএকে বলা হয় বংশগতির ধারক। যদি অপশনে ডিএনএ না থাকে তাহলে কি বলবো? জিন। সবচেয়ে ভালো উত্তর কি? জিন। জিন না পেলে, ডিএনএ না পেলে কি বলো? ক্রোমোজোম। ওকে, এরপরে আমি বলেছি যে ভাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল বা কোষের কি বলো? শক্তি ঘর, তাই না? বলেছি কতগুলো কোষ মিলে উৎপন্ন হতে পারে কি? টিস্যু। টিস্যু, টিস্যু, হ্যাঁ, কতগুলো কোষ দ্বারা উৎপন্ন হতে পারে টিস্যু, যেমন রক্তক প্রকার, টিস্যু বা কলা। রক্তক প্রকার তরল যোজক কলা। তোমাদের এখানে কিছু মুখস্থ পড়া আছে, এগুলো পড়ে নিবা। যেমন উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানের কিছু শাখার নাম বলা আছে, যেমন এই যে, হ্যাঁ, যেমন এখানে আছে অনেকগুলো আছে, ভাইরোলজি, ভাইরাস, মরফোলজি, অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, টক্সিকোলজি, বিষ, ইকোলজি, বাস্তুসংস্থান। এগুলো নিজেরা পড়ে নিবা, এগুলো আমার পড়ার কিছু নাই। রাইবোজম,
পড়ে নিবা, প্লাস্টিড এগুলো পড়ে নিও, হ্যাঁ ওকে, এই হচ্ছে কথা। এরপরে বলেছি আমরা তারপরে আসছি কোষ বিভাজন। বলছি যে সেল এরকম করে বিভাজন হয়, একটা ভেঙে দুইটা হয়, আবার কখনো দুইটা ভেঙে একটা হয়। কেননা এগুলো না ভাঙলে তো আমাদের কোষ, নতুন কোষ সৃষ্টি হবে না। প্লান্ট ডাইভার্সিটির ক্ষেত্রে শব্দ বলছি তিনটা, মনে রাখলেই চলবে। একটা হচ্ছে ম্যানগ্রোভ, একটা ইনসিটু, একটা এক্সিটু। ম্যানগ্রোভ মানে হচ্ছে জোয়ার বাড়ার তালে বা লবণাক্ত মানে জন্মে, ইনসিটু মানে প্রাকৃতিক পরিবেশেই থাকে স্বাভাবিক পরিবেশে, এক্সিটু মানে বিরূপ পরিবেশে। সুন্দরবনের সুন্দরী গাছ সুন্দরবনেই বেড়ে ওঠার নাম কি? ইনসিটু। বাট সুন্দরী গাছকে যদি ঢাকার বোটানিক্যাল গার্ডেনে বড় করে নাম কি? এক্সিটু। ওকে, এরপরে আমি তোমাকে বলেছি উদ্ভিদ যে প্রক্রিয়ায় মাটি থেকে পানি সংগ্রহের নাম কি? অভিস্রবণ। অভিস্রবণের কোনটি সত্য? হালকাতে ঘন নাই, ঘন থেকে হালকা, হালকাতে ঘন। ঠিক, এটা উল্টা হচ্ছে ব্যাপন, ঘন থেকে হালকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। বলেছি উদ্ভিদ যে প্রক্রিয়া নিজের খাবার নিজে তৈরি করে তার নাম কি? সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়ায় দুটি পর্যায়ে সম্পূর্ণ, আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে। আলোক পর্যায়ের কাজ হচ্ছে সূর্যের আলো দ্বারা এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে, পাতার মধ্যে জমা রাখে। অন্ধকার পর্যায়ে বিক্রিয়া সম্পন্ন করে। এই বিক্রিয়ার মেন উপাদান কার্বন ডাইঅক্সাইড, পানি বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ, পাশাপাশি পানি এবং অক্সিজেনকে বের করে দেয়। এই পানি উদ্ভিদ যে প্রক্রিয়ায় বের করে তার নাম প্রসাধন। সবচেয়ে বেশি প্রসাধন হয় উদ্ভিদের পাতার পত্র রন্ধ্রীয়, রন্ধ্রীয় মানে শব্দের অর্থ ফুটা বা ছিদ্র। ওকে, কলা গাছের চারা লাগানোর সময় গাছের পাতা কেটে ফেলা হয় প্রসাধন ক্ষমতা কমানোর জন্য। প্রসাধন রোধে উদ্ভিদের সবুজ পাতা শুকিয়ে যায় না প্রসাধনের কারণে। এরপরে বলেছি ফুল ফল। ফুল ফলের ক্ষেত্রে বলছি ফুল হচ্ছে ভালোবাসার পূর্ব শর্ত নয়, ফলের পূর্ব শর্ত, ফলের আগের ধাপ। ফুলের আদর্শ ফুলের অংশ পাঁচটি, পাঁচটায় থাকলে নাম হচ্ছে আদর্শ ফুল, যেমন জবা, ধুতরা। বেশিরভাগ ফুলে একলিঙ্গিক মানে হয় পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। এই দুটার পরাগায়ন অর্থাৎ পুংস্তবক স্ত্রীস্তবক মিলন ঘটায় বাতাসের সাহায্যে, পাখির সাহায্যে বা পোকামাকড়ের সাহায্যে, পানির সাহায্যে ঘটতে পারে। এমন অবস্থায় এই পরাগায়ন বা নিষেক হয় না এমন ফলের নাম বলছি নাম কি? কলা। এটাকে বলে পার্থেনোকার্পিক ফল, পৃথিবীর সবচেয়ে বড় ফলের নাম, ফুলের নাম বলেছি। হ্যাঁ, র্যাপলেশিয়া কিন্তু অনেক বেশি দুর্গন্ধ, এটাও বলছি। উদ্ভিদের পুষ্টি উপাদানকে প্রধানত দুই ভাগ করা যায়, একটা মুখ্য, একটা গৌণ। মুখ্য পুষ্টি উপাদান মানে এমজিকে ক্যাফে ফর নাইসপস, এমজিকে ক্যাফে ফর নাইসপস, এখানে নাম নাই, সেটা হচ্ছে গৌণ। নাইট্রোজেন হবে গাছের পাতা কি হলুদ বা বিবর্ণ বা লালচে, ফসফরাস হবে গাছের পাতা ঝরে পড়ে, সালফার হবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়, আর পটাশিয়াম, ক্যালসিয়াম উদ্ভিদের বৃদ্ধি হয়। প্রত্যেকে ভালো থাকো। আজকের মতো আমি হাবিব স্যার এখান থেকে বিদায় নিলাম। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।